আচ্ছা, তো আমরা হচ্ছে মানে প্রথম সেকশনে আমরা কি পড়েছিলাম বলেন তো? আপনাদের এর আগে স্যার কি পড়িয়েছেন আপনাদের? ট্রাস ডিজাইন স্যার। আচ্ছা, সেটা কি স্টিল দিয়ে করেছেন? স্টিলের। আচ্ছা, স্টিলের। তো আজকের পোরশনে আমরা মেইনলি যেটা করব, আজকের পোরশনে আমরা হচ্ছে প্লেট গার্ডার ইউজ করব। স্টিলের প্লেট গার্ডার। সো এখন আমরা যখন স্টিলের প্লেট গার্ডার ইউজ করব, তখন ঠিক সেম আগের মতো করে আগের যে এক্সপেরিমেন্ট আগের যে ইয়াটা করেছি সেটার মতো করে আমাদের কি কতগুলা চেক দিতে হবে আমাদের স্ট্যান্ডার্ড এর সাথে। সো চেক দিয়ে আমরা সেই জিনিসটাকে ডিজাইন করব। তো এখন কথা হচ্ছে ১ম এ আমি যেই জিনিসটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাবো, সেটা হচ্ছে যে আ আমরা কেন আসলে প্লেট গার্ডারটা আসলে কেন দরকার হচ্ছে? কেউ কি বলতে পারবেন? কেন আমাদের প্লেট গার্ডারটা দরকার? স্যার লার্জ অ্যামাউন্টের ভার্টিক্যাল লোড ক্যারি করার জন্য। আ আচ্ছা, লার্জ অ্যামাউন্ট এর ভার্টিক্যাল লোড কেন আমাদের যে ফ্যাক্টরিতে যেই স্টিল গুলা প্রোডিউস হচ্ছে, স্টিল বিম বলেন যেগুলা প্রোডিউস হবে, তো সেগুলা দিয়ে কেন লার্জ অ্যামাউন্ট এর ভার্টিক্যাল লোড তারা মানে রেসিস্ট করতে পারতেছে না? কেন? কি সমস্যা? স্যার সু ওয়েবের ডেপথ অনেক ছোট। আচ্ছা, আচ্ছা আসলে জিনিসটা ঠিক সেটা না। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের স্টিল প্লেট গার্ডার ইন্ট্রোডিউস করতে হচ্ছে, এটার মেইন রিজন হচ্ছে আমরা যখন আ একটা সে ফর সাপোজ আমরা কোন একটা স্টিল ডিজাইন করলাম। ডিজাইনে আমরা যখন সেকশন গুলো চুজ করতেছি, দেখা যাচ্ছে যে আমাদের যেই মোমেন্ট, সেই মোমেন্টটাকে রেসিস্ট করার জন্য আমরা যেই টাইপের সেকশন দিচ্ছি, সেই টাইপের সেকশন গুলা আমাদের ফ্যাক্টরিতে যেই টাইপের বিম তৈরি করা হচ্ছে, সেকশন তৈরি করা হচ্ছে সেগুলোর তুলনায় অনেক বেশি লার্জ। সো সেই লার্জার সেকশন গুলা ফ্যাক্টরিতে তৈরি করা, প্রোডিউস করা মানে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের মেইনলি প্লেট গার্ডার ইন্ট্রোডিউস করতে হচ্ছে। ঠিক আছে? সো এই যে এই কথাটা এখানে বলেছে, "When a member is required that is larger than that is available in in roll beam." রোল বিম বলতে বোঝানো হয়েছে যেই বিম গুলা মেইনলি ফ্যাক্টরিতে প্রোডিউস হচ্ছে। সো ফ্যাক্টরিতে যেই বিম গুলা প্রোডিউস হচ্ছে সেগুলোর তুলনায় দেখা যাচ্ছে যে আমরা যেই ডিজাইন করেছি, সেই ডিজাইনের যে সেকশনটা দেখা যাচ্ছে অনেক বড় সেকশন আমাদের দরকার হচ্ছে। সো সেইজন্যই আমরা মেইনলি প্লেট গার্ডার ইউস করতেছি। প্লেট গার্ডার তাহলে আমরা কিভাবে বানাবো? দেখা যাচ্ছে যে আমরা একটা লার্জার সেকশন যখন নিচ্ছি, সো সে ফর সাপোজ আমরা যখন আই সেকশন নিচ্ছি দেখা যাচ্ছে যে আমরা এরকম একটা ১ম এ একটা স্টিল প্লেট নিলাম। দেন তারপরে একটা প্লেট নিলাম, দেন আরেকটা প্লেট নিলাম। অনেক বড় প্লেট নিলাম। এগুলাকে আমরা কতগুলা স্টিলের প্লেট দিয়ে আমরা জোড়া দিচ্ছি। ঠিক আছে? সো এজন্যই হচ্ছে আমাদের মেইনলি প্লেট গার্ডার ইউস করা হচ্ছে। ঠিক আছে? যখন আমরা দেখতেছি যে আমাদের ডিজাইনটা অনেক বেশি আ বড় আমাদের কোন মানে বড় সেকশন ইউস করা হচ্ছে সেইজন্যই আমাদের মেইনলি প্লেট গার্ডারটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। সো সেই কথাটাই এখানে বলে দিয়েছে। আর এই যে প্লেট গার্ডারটা ইউস করা হচ্ছে এটার মেইন পারপাস হচ্ছে এটা যদি আমরা ফ্যাক্টরিতে প্রোডিউস করতে চাই সেটা আনইকোনমিক হয়ে যাবে। এইজন্যই এই যে আমরা যে জয়েন্ট দিয়ে আমরা যে জোড়াতালি দিয়ে যে বানাচ্ছি সেজন্য আমরা এটাকে বলতেছি যে এটা একটা ইকোনমিক একই সাথে। তো আরেকটা বলা হয়েছে যে this build up I-beam is called the plate girder in which the section modulus is greater than any available roll beam. আচ্ছা আমরা যখন এরকম ভাবে জোড়াতালি দিয়ে আমরা যখন একটা প্লেট গার্ডার বানাচ্ছি তখন দেখা যাচ্ছে কি এই প্লেট গার্ডারের সেকশন মডুলাসটা আমরা যে ফ্যাক্টরিতে যে রোল বিম বানাচ্ছি সেটার তুলনায় অনেক বেশি হয়। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে সেকশন মডুলাস কি জিনিস? আমরা কি সবাই জানি? সেকশন মডুলাসটা কি? স্যার I/C এর রেশিওটা। না, সেকশন মডুলাসটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রপার্টি। সো সেইটা আমার মনে হয় না আপনাদের পড়ানো হইছে। আমরা মেইনলি কি করি? আমরা মেইনলি জিওমেট্রিক প্রপার্টি বলতে আমরা মেইনলি মোমেন্ট অফ ইনারশিয়া এই টাইপের জিনিসগুলো পড়ে আসছি। বাট সেকশন মডুলাস নিয়ে খুব বেশি একটা ক্যালকুলেশন আমাদের আপাতত করা হয় নাই। সো সেই দিকে আর না যাই। সেকশন মডুলাস খালি এতটুকু জেনে রাখেন এটা একটা জিওমেট্রিক প্রপার্টি। ঠিক আছে? সো আমরা যখন প্লেট গার্ডারটা আমরা যে বানাচ্ছি সেই প্লেট গার্ডারে দেখা যাচ্ছে যে সেকশন মডুলাস আমাদের যে ফ্যাক্টরিতে যে বিমটা তৈরি হচ্ছে সেটার তুলনায় অনেক বেশি থাকে। ঠিক আছে? সো একইভাবে আমরা কি বলছি? আমরা এই যে প্লেট গার্ডারটা তৈরি করতেছি এটার কি মোমেন্ট রেসিস্টিং ক্যাপাসিটি অবশ্যই কি আমাদের যে ফ্যাক্টরিতে প্রোডিউস হচ্ছে সেটার তুলনায় বেশি হবে, তাই না? প্লেট গার্ডারের। এখন কথা হচ্ছে সেই মোমেন্ট রেসিস্টিং ক্যাপাসিটি কতটুকু বেশি হবে? এখানে বলে দেওয়া হয়েছে। মোমেন্ট রেসিস্টিং ক্যাপাসিটিস অফ প্লেট গার্ডারস লাইস somewhere between those of the deep standard roll, wide range shapes and those of trusses. That means আমাদের যে স্ট্যান্ডার্ড যে শেপ গুলা থাকবে, ঠিক আছে? ডিপ স্ট্যান্ডার্ড যে ওয়াইড ফ্লেঞ্জ শেপ আর হচ্ছে যে আমরা যে এর আগে যে ট্রাস ডিজাইন করেছি এই দুটোর মধ্যে সামওয়্যার থাকবে। যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। আমি জাস্ট আপনাদের একটু
প্লেট গার্ডার সম্পর্কে এখন একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমরা এর আগেও দেখে এসেছি যে প্লেট গার্ডার গুলোকে আমরা তাহলে কিভাবে বানাবো? প্লেট গার্ডার গুলোকে আমরা ওয়েল্ডেড দিতে পারি, ওয়েল্ড কানেকশনের মাধ্যমে অথবা রিভার্টেড অর বোল্টেড দিয়ে করতে পারি। আচ্ছা, ওয়েল্ড সম্পর্কে আমার মনে হয় আপনারা এর আগে করেছেন, তাই না? ওয়েল্ড সম্পর্কে ধারণা আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রিভার্টেড। এখন রিভার্টেড বা বোল্টেড বলতে আমরা আসলে কি বুঝি? এই জিনিসটা বুঝার জন্য আমি আপনাদের একটু ছবিতে যদি দেখাই, রিভার্টেড অর বোল্টেড। আচ্ছা, এটা আমাদের ম্যানুয়ালি দেওয়া আছে ভালোমতো। আচ্ছা, আমরা যদি ম্যানুয়ালের ছবিতে চলে যাই, দেখেন এখানে রিভার্টেড অর বোল্টেড বলতে আমরা আসলে কি বুঝতেছি? রিভার্টেড অর বোল্টেড বলতে বুঝতেছি, দেখেন এই যে এখানে একটা আমরা স্টিল প্লেট নিয়েছি, ঠিক আছে? আমাদের একটা আই বিম বানাবো, ঠিক আছে? আই বিম বানানোর জন্য আমরা কি করতেছি? আমরা প্রথমে এখানে একটা স্টিল প্লেট নিয়েছি, এরপরে আরেকটা স্টিল নিয়েছি, এরপরে এই সাইড দিয়ে আরেকটা স্টিল বার নিয়েছি। এই প্রত্যেকটা এখন এই সাইডে একটা প্লেট দিয়ে জোড়া দিচ্ছি, দেখেন এই যে বোল্ট দিয়ে। একইভাবে এই সাইডে আরেকটা প্লেট দিয়ে আমরা কি করতেছি? বোল্ট দিয়ে জোড়া দিয়ে দিচ্ছি এই প্লেটটার সাথে। সো একইভাবে এই সাইড দিয়েও আমরা জোড়া দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস জোড়া তালি দিয়ে আমরা একটা বড় সেকশন তৈরি করে ফেলেছি। সো এখানে যে বোল্ট ইউজ করা হয়েছে এইজন্য এটাকে আমরা বলতেছি মেইনলি রিভার্টেড বা বোল্টেড প্লেট গার্ডার। বুঝা গেছে রিভার্টেড বা বোল্টেড প্লেট গার্ডারটা কি জিনিস? আচ্ছা, আর হচ্ছে আমরা এর আগে দেখেছি হচ্ছে ওয়েল্ডেড। ওয়েল্ডেড এ কি? কিছুই না, ওয়েল্ডেড এ হচ্ছে আমরা এই রিভার্টেড বা বোল্টেড যেখানে এখানে দেখেন একটা এক্সট্রা আলাদা প্লেট ইউজ করা হয়েছে। আমরা এখানে কোনো এক্সট্রা আলাদা প্লেট করব না, ইউজ করব না যখন আমরা ওয়েল্ডেড প্লেট গার্ডার বানাবো। ওয়েল্ডেড এর জন্য কি করব? আমরা খালি জাস্ট এই এজ গুলাকে আমরা ওয়েল্ডিং করে দিব। ঠিক আছে? সবাই বুঝতে পারতেছি তো আমার পড়া? বুঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন। আচ্ছা। এখন হচ্ছে দেখেন আমরা হচ্ছে রিভার্টেড বা বোল্টেড প্লেট গার্ডার নিয়ে আমরা খুব বেশি একটা মানে ক্যালকুলেশন করব না। কারণ বলা হয়েছে কি রিভার্টেড প্লেট গার্ডারস আর পার্শিয়ালি আর প্র্যাকটিক্যালি অবসোলিট। দ্যাট মিনস এটা অনেকটা আউটডেটেড। ঠিক আছে? সো কারণ কি রিভার্টেড বা বোল্টেড যখন প্লেট গার্ডার করা হয় আমরা জানি কি সে ফর সাপোজ আমরা এখানে দুইটা সেকশন যদি জোড়া দেই, সে ফর সাপোজ এখানে যদি বোল্ট ইউজ করা হয়, সো আমরা জানি কি এখানে যদি এই দুই সাইড থেকে যদি টেনশন দেওয়া হয় তাহলে কি এই প্লেট গুলা কি কোন বরাবর একটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই বরাবর একটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সো এই জন্যই মেইনলি হচ্ছে আমরা এই বোল্টেড বা রিভার্টেডটা এটা এখনকার দিনে খুব বেশি ইউজ করা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের হচ্ছে ওয়েল্ডেড প্লেট গার্ডার গুলো ইউজ করা হয়। ঠিক আছে? সো এটাই বলা হয়েছে এখানে। এখন বলা হচ্ছে যে these built up shapes usually are used when the bending moments are larger than the standard roll shapes can usually resist. এখানে সেম কথাটাই বলা হয়েছে, আমরা একটু আগে মাত্র ডিসকাস করেছি। দেখেন আমরা এই যে প্লেট গার্ডার গুলো বানাচ্ছি, প্লেট গার্ডার গুলো কিসের পারপাসে বানাচ্ছি? দেখা যাচ্ছে যে আমাদের যে মোমেন্টটা সেই মোমেন্টটা রেসিস্ট করার জন্য অনেক বেশি বড় সেকশন লাগতেছে। দ্যাট মিনস আমাদের সেই বেশি বড় সেকশনটা বানানোর জন্য কিন্তু আমরা মেইনলি প্লেট গার্ডার ইউজ করতেছি। দ্যাট মিনস এখানে বলা হয়েছে যে তাহলে কি আমাদের এই যে বেশি বড় সেকশনটা সেটা কি আমাদের একটা বড় মোমেন্ট রেসিস্ট করতে পারতেছে, যেটা আমাদের হট রোল বা আমাদের ফ্যাক্টরিতে যে বিম গুলো প্রোডিউস করা হচ্ছে সেটা পারতেছে না। সো আমাদের মোমেন্ট রেসিস্টিং ক্যাপাসিটি কি আমাদের প্লেট গার্ডারের অবশ্যই বেশি বড় হবে, তাই না? সবাই একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না যে মানে আপনারা বুঝতেছেন কিনা। ঠিক আছে? সো এখন হচ্ছে এতটুকুই হচ্ছে এখান থেকে বুঝার মতো, এছাড়া আর খুব একটা কিছু লাগবে না। এরপরে বাকি যেই জিনিসগুলো একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্লেট গার্ডারের এখানে আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে মাল্টি স্টোরি বিল্ডিং এর। এটা হচ্ছে আমরা মেইনলি সাইড ভিউ দেখতেছি। ঠিক আছে? So আমরা এর আগেও জেনে এসেছি উপরের যে টপ পার্ট সেটাকে আমরা কি বলি? ফ্লেঞ্জ। দ্যাট মিনস এই টপ পার্টকে আমরা বলতেছি হচ্ছে টপ ফ্লেঞ্জ, আর যে বটম পার্ট যেটা থাকবে সেটাকে আমরা কি বলি? ফ্লেঞ্জ। সেটাকে আমরা বলতেছি বটম ফ্লেঞ্জ। আর এদের মাঝখানের যে অংশটা সেটাকে আমরা কি বলি? বলেন তো? মাঝখানের অংশটাকে আমরা বলি, মাঝখানে যে অংশটা সেটাকে আমরা কি বলি বলেন তো? ওয়েব বলি। ঠিক আছে? সো এখন হচ্ছে আমাদের এই যে এখানে মাঝখানে এই যে ওয়েবটা আমাদের টপ পার্টে ফ্লেঞ্জ, টপ ফ্লেঞ্জ আর বটম পার্টে বটম ফ্লেঞ্জ রয়েছে। মাঝখানে আমাদের ওয়েব।
এখন মাঝখানে ওয়েব থাকার পরও আমরা এখানে যে স্টিফেনার ইউজ করা হচ্ছে কারণটা কি? কারণটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা আমরা যদি আরেকটু ভালো ছবিতে দেখি স্টিফেনার আসলে কোনগুলা? এখানে আসলে ২ টা টাইপের স্টিফেনার আছে। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার আর হচ্ছে এই অংশগুলা, এই যে এটা, এইটা, এইটা এগুলাকে বলা হচ্ছে স্টিফেনার। ঠিক আছে? সো স্টিফেনার আবার ২ টা ভাগ আছে। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার আর একটা হচ্ছে বিয়ারিং স্টিফেনার। সো এই ২ টা আমরা একটু পরে দেখব। এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের এই অংশটা কি ছিল? এই অংশটা ছিল ওয়েব আর উপরের অংশটা কি ছিল? ফ্লেঞ্জ, নিচের অংশ টপ ফ্লেঞ্জ আর নিচের অংশটা কি ছিল? বটম ফ্লেম। বটম ফ্লেঞ্জ। সো আমার কথা হচ্ছে যে এই ওয়েবের সাথে আমি কেন এই স্টিফেনারটা ইউজ করতেছি? কেউ কি বলতে পারবেন? স্যার ওয়েবের বাকলিং রেজিস্ট করার জন্য। হ্যাঁ, ওয়েবের বাকলিং রেসিস্ট করার জন্য। তো আমার এখানে যদি আমি মানে স্টেফেনার ইউজ না করে যদি ওয়েবের থিকনেস বাড়ায় দিই তাহলে সমস্যাটা কি হবে? তো কস্টলি বেশি হয়ে যাবে না স্যার? ডেপথ বেশি হয়ে যাবে। হ্যাঁ, কস্ট বেশি হবে। আর কি সমস্যা হতে পারে? স্ট্রাকচারালি কি সমস্যা হতে পারে? সেলফ ওয়েট বেড়ে যাবে। হ্যাঁ, এক্সাক্টলি ঠিক সেটাই। আচ্ছা আমরা যদি দেখেন আমরা যদি থিন ওয়েব ইউজ করি তাহলে কি সমস্যা হচ্ছে? থিন ওয়েব ইউজ করলে সেই জিনিসটা আমাদের বাকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সেই জিনিসটা আমাদের যেই লোডটা আসবে সেটা ক্যাপাসিটি করতে পারবে না। সো সেটা বাকল হয়ে যাবে। সো এখন আমরা যদি এই ওয়েবটাকে যদি ঠিক করে দিই, দ্যাট মিনস মোটা করে দিই, তখন কি দেখা যাবে? সেই ওয়েবটা মোটা হচ্ছে বাট আমাদের যে সেলফ ওয়েটটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সো আমাদের একই সাথে এমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের সেলফ ওয়েটও বেশি না বেড়ে যায়। একইভাবে জিনিসটা ইকোনমিক হয়। আবার আমাদের যে ওয়েবটা সেই ওয়েবটা যাতে বাকল না হয়। সেজন্যই আমাদের মেইনলি এই যে এখানে স্টিফেনার গুলা ইউজ করা হয়। বুঝতে পারছি সবাই? কেন স্টিফেনার আমরা ইউজ করতেছি? সো আমরা এখন যদি ছবিতে চলে যাই, এই যে এখানে যে মাঝখানে যে এই যে কালো, গাঢ় কালো অংশগুলো সেগুলোকে আমরা বলতেছি স্টিফেনার। এগুলোকে আমরা বলতেছি মেইনলি ইন্টারমিডিয়েট স্টিফেনার। আচ্ছা আর বিয়ারিং স্টিফেনার গুলা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, বিয়ারিং স্টিফেনার গুলা দেওয়া হচ্ছে মেইনলি এই পোরশন গুলাতে। এই পোরশন গুলো বলতে আমরা বুঝাচ্ছি যেখানে মেইনলি হচ্ছে আমাদের সাপোর্ট থাকবে সেই জায়গাগুলোতে আমরা মেইনলি বিয়ারিং স্টিফেনার দিচ্ছি। আর হচ্ছে কোথায়? মানে এট দ্য এন্ড পজিশন গুলোতে আমরা বিয়ারিং স্টিফেনার দিচ্ছি। একই সাথে আমরা দিব বিয়ারিং স্টিফেনার যেখানে কনসেনট্রেটেড লোড থাকবে। কারণ কি? কনসেনট্রেটেড লোড দ্যাট মিনস আমাদের ওখানে তো একটা সেলফ ওয়েট কাজ করবে যদি উপরে কোনো স্ট্রাকচার থাকে। সো সেই স্ট্রাকচারের সাথে এখানে কি একটা আলাদা লোড পড়তেছে দ্যাট মিনস এই লোডটাকে রেসিস্ট করার জন্য মেইনলি হচ্ছে বিয়ারিং স্টিফেনার ইউজ করা হচ্ছে। আচ্ছা বিয়ারিং স্টিফেনার যদি আমরা আরেকটু ভালোভাবে দেখতে চাই, আমরা তাহলে চলে যাচ্ছি কিছু ফিগার দেখি। আচ্ছা দেখেন এখানে যে স্টিফেনার এটা কি? এই স্টিফেনার গুলো ছবি কি দেখা যাচ্ছে? আমার মাউসটাকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে স্টিফেনার এগুলো কি একেকটা স্টিফেনার। সো এই মাঝখানের এই স্টিফেনার গুলোকে আমরা কি বলতেছি বলেন তো? এগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার। আর এই যে এই সাইডে যে সাপোর্টে যে স্টিফেনার গুলো ইউজ করা হচ্ছে এট দ্য এজে এই প্লেটের সেটাকে আমরা কি বলতেছি? বিয়ারিং স্টিফেনার। এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, দেখেন এই যে এই মাঝখানের 3D ভিউতে এই যে মাঝখানের যে স্টিফেনার সেগুলোকে আমরা বলতেছি কি? ইন্টারমিডিয়েট স্টিফেনার। ঠিক আছে? যেটাকে আবার বলা হয় কি? ট্রান্সভার্স স্টিফেনারও বলা হয়। বাট আপনাদের বইয়ে ইন্টারমিডিয়েট স্টিফেনার বলা হয়েছে। সো আপনারা ইন্টারমিডিয়েট স্টিফেনারই বলতে পারেন, সমস্যা নেই। আর এই যে সাপোর্টে এট দ্য এজে যেই স্টিফেনারটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে বিয়ারিং স্টিফেনার। ঠিক আছে? এই যে এই স্টিফেনারটাকে কি বলতেছি আমরা? ইন্টারমিডিয়েট স্টিফেনার, যেটাকে ওরা বলতেছে কি? ভার্টিক্যাল স্টিফেনার বা ট্রান্সভার্স স্টিফেনার ওরা বলে। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের স্টিফেনার, ইন্টারমিডিয়েট স্টিফেনার আর বিয়ারিং স্টিফেনার। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে দেখেন আমাদের যে ইন্টারমিডিয়েট যে স্টিফেনার এখানে ছবিতে যদিও খুব ভালো ছবি আমি আপনাদের দেখাতে পারছি না। আমি অনেকগুলো ছবি সার্চ করেছি বাট ওরকম ভাবে কোনো ছবি পাইনি। ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো খেয়াল করলে দেখা যাবে যে ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো মেইনলি টপ ফ্লেঞ্জ থেকে দেখা যাচ্ছে ওয়েব পর্যন্ত থাকে। ঠিক আছে? আর বিয়ারিং স্টিফেনার এই সাইডে যে বিয়ারিং স্টিফেনারটা থাকে এই যে সেটা টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জ পর্যন্ত থাকবে। ঠিক আছে? সো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিসকাস করব। এখন এই যে ইন্টারমিডিয়েট স্টিফেনারটা টপ ফ্লেঞ্জ থেকে আমার বটম ফ্লেঞ্জ পর্যন্ত ওয়েব পর্যন্ত আছে। এরপরে এখন আমার কথা হচ্ছে এই ওয়েব থেকে আমার
কতটুকু পর্যন্ত ওয়েবের কতটুকু পর্যন্ত আমি ইন্টারমিডিয়েট স্টেফেনার গুলাকে নিব, সেটা আমাদেরকে একটা কোড বলে দিচ্ছে। সেই যে কতটুকু ওয়েব মানে সেই কতটুকু পর্যন্ত আমার ইন্টারমিডিয়েট স্টেফেনের লেংথ হবে, সেটা যদি আমাদের ওয়েবটা ফলো করি তাহলে আমরা মানে আমাদের যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইনে দেওয়া আছে সেই জিনিসগুলো আমি আপনাদের একটু পরে ডিসকাস করব। আপনাদের এখানে দেওয়া আছে সবকিছু। ঠিক আছে? সো আমরা তাহলে স্টেফেনার, ইন্টারমিডিয়েট স্টেফেনার আর বিয়ারিং স্টেফেনার কি জিনিস সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের এখানে অংশ বুঝার মতো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ওয়েল্ডেড প্লেট গার্ডার, আমি এর আগেও ডিসকাস করেছি ওয়েল্ডেড প্লেট গার্ডে কি করা হচ্ছে, আমরা এখানে ওয়েল্ডিং করা হচ্ছে। আর কভার প্লেট গার্ডার উইথ কভার প্লেট, দেখেন এই কভার প্লেটে এখানে উপরে একটা প্লেট ইউজ করে দিয়ে ওয়েল্ড করে দেওয়া হয়েছে, একইভাবে নিচেও একটা প্লেট দেওয়া হয়েছে, এই জন্য এটাকে মেইনলি কভার প্লেট, প্লেট গার্ডার উইথ কভার প্লেট বলা হচ্ছে। এখন দেখেন বিল্ড আপ গার্ডার উইথ টি সেকশন, এখানে টি সেকশনটা কোথায় আসলে বলেন তো, কিভাবে গার্ডারটা বিল্ড আপ করা হয়েছে? কেউ কি বুঝতে পারতেছেন দেখে? কারো কোনো আইডিয়া? দেখেন আমরা এই ছবিটা যদি একটু ভালোভাবে খেয়াল করি, উপরের যে পোরশনটুকু, এটা কি একটা টি সেকশন বলা যায়? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস আমরা এই সাইডে একটা টি সেকশন নিয়েছি, আমরা এই সাইডে একটা টি সেকশন নিয়েছি, নিয়ে সেটাকে এইখানকার একটা সেকশনের সাথে যুক্ত জোড়া লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? সো সেটাকে আমরা বলতেছি বিল্ড আপ গার্ডার উইথ টি সেকশন। দ্যাট মিনস এখন সেকশনটা কি অবস্থা আছে? এখন সেকশনটা একটা আই বিম তৈরি হয়েছে। তাই না? টি সেকশন দিয়ে আমরা তৈরি করেছি। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওয়েল্ডেড বক্স গার্ডার। বক্স গার্ডারটা দেখতে অনেকটা বক্সের মতো শেপ। এখন হচ্ছে এখানে ২ সাইড দিয়ে জাস্ট এই ৪ টা যে এজ গুলো আছে ৪ টা এজ দিয়ে খালি ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে। আর রিভার্টেড বা বোল্টেড প্লেট গার্ডার কি জিনিস সেটা আমি আপনাদের একটু আগেই মাত্র ডিসকাস করেছি। ঠিক আছে? সো এখন আমরা একটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস যেটা মানে আপনাদের কোয়েশ্চেন করা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমরা এত কিছুর পরও এই যে আমরা জানলাম যে ট্রাস মানে ট্রাসও আমরা স্টিল দিয়ে ডিজাইন করলাম, প্লেট গার্ডারও করতেছি। কিন্তু আমরা কেন আসলে মানে প্লেট গার্ডারটা ইউজ করব? কেন ট্রাস ইউজ করব না? সেই জিনিসটা আসলে জিজ্ঞাসা করা উচিত ছিল আপনাদের। সেই জিনিসটা নিয়ে আমরা এখন এখানে আলোচনা করব। এখানে এখানে দেওয়া হয়েছে যে প্লেট গার্ডারস আর ইউজড ইন বোথ বিল্ডিংস এন্ড ব্রিজেস। আচ্ছা, এখন আমরা যে প্লেট গার্ডার গুলো সেই প্লেট গার্ডার গুলো মেইনলি বিল্ডিং ও ইউজ করা হয়, ব্রিজেও ইউজ করা হয়। এখন আমরা কেন ব্রিজে, আমরা কিন্তু মেইনলি ব্রিজ গুলাতে ট্রাস ইউজ করি, আবার কিন্তু বিল্ডিং এর রুফটপ ডিজাইন গুলাতেও কিন্তু ট্রাস ইউজ করা হয়। এখন আমার কথা হচ্ছে দেখা যাবে যে কিছু কিছু ব্রিজে ট্রাস ইউজ না করে তারা প্লেট গার্ডার ইউজ করতেছে। ঠিক আছে? আমরা যদি একটু ছবি দেখি, দেখেন এই ছবিটাতে দেখেছেন? এই ছবিটাতে কি তারা কি প্লেট গার্ড ট্রাস ইউজ করেছে? এখানে কি আপনারা কোন ট্রাস দেখতে পাচ্ছেন? না স্যার। এখানে কিন্তু কোন ট্রাস ইউজ করা নাই। কিন্তু আমরা কিন্তু এতদিন অনেক ক্যালকুলেশন করে আসছি, অনেক কিছু জেনে আসছি ট্রাসের। বাট তারা ট্রাস ইউজ করে নাই, প্লেট গার্ডার ইউজ করছে। এখন এটা কেন করতেছে সেই জিনিসগুলো আমরা জানবো। ঠিক আছে? সো দ্যাট মিনস আমাদের এই প্লেট গার্ডার গুলো ব্রিজেও ইউজ করা যেতে পারে, সেটা আমরা এখন দেখলাম। In bridges, when large column free spaces are designed to be used as assembly hall, for example, the plate girder is often the economical solution. আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি যে সে ফর সাপোজ আপনাকে একটা ওয়্যার হাউস বা কোনো একটা ফ্যাক্টরি বানাতে হবে। ঠিক আছে? সো সেই ফ্যাক্টরিতে এখন আমার কথা হচ্ছে আমরা কেন প্লেট গার্ডার ইউজ করব? সেই ফ্যাক্টরিতে আপনি করলেন কি আপনাকে কিছু কলাম বানাতে হইতেছে। ঠিক আছে? সে ফর সাপোজ এই পুরাটা হচ্ছে আমার ফ্যাক্টরি এরিয়া। এই ফ্যাক্টরিটাকে আমার বানানোর জন্য কি আমাদের অবশ্যই কিছু কলাম দাঁড়া করাইতে হবে না ফ্যাক্টরিটা বানাতে গেলে? এখন আপনি এমন কলাম, স্টিল কলাম ডিজাইন করতেছেন যেগুলোর হচ্ছে এমন কলাম আমরা ইউজ করতেছি, দেখা যাচ্ছে যে আমরা কনক্রিট দিয়ে বানাচ্ছি। সেই কলামগুলার ডাইমেনশন দেখা যাচ্ছে অনেক বড় তৈরি হচ্ছে। কারণ কি? সেই লোডটাকে রেসিস্ট করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে কি যখন আমাদের কলামের সেকশন গুলো যখন বড় হয়ে যাচ্ছে তখন কি আমাদের এই যে ভিতরে যে ইন্টারনাল এরিয়াটা সেইটা স্পেস কিন্তু কমে যাচ্ছে। সো এটা কিন্তু ইকোনমিক হচ্ছে না। দ্যাট মিনস সেইজন্যই আমরা এই ক্ষেত্রে প্লেট গার্ডার গুলা ইউজ করা হয়। সেই জিনিসটা এখানে বলেছে। তারপর in such cases the designer must choose between a plate girder and a truss. আচ্ছা, plate girders in general have the following advantages over
ট্রাসেস। আচ্ছা, এখন আমরা হচ্ছে আলোচনা করব যে এই যে আমরা প্লেট গার্ডার গুলো ইউজ করব, এই প্লেট গার্ডারের কি কি সুবিধা রয়েছে, ট্রাসের তুলনায় আমাদের প্লেট গার্ডারের কি কি সুবিধা রয়েছে। আচ্ছা, কানেকশনস আর লেস ক্রিটিক্যাল ফর প্লেট গার্ডার্স দেন দ্য ট্রাসেস। আচ্ছা, এই পয়েন্টটা কেন বলা হয়েছে যে কানেকশন গুলো লেস ক্রিটিক্যাল প্লেট গার্ডারে, বলতে পারবেন? কারণ কি, আমরা এর আগে কিন্তু আপনাদের একটা ট্রাস ডিজাইন কিন্তু দেখানো হয়েছে। স্যার একটা জয়েন্টে অনেকগুলি মেম্বার থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ট্রাসের জন্য দেখা যাচ্ছে যে এই ছবিতে আমরা যদি দেখি, আপনাদের এরকম কিন্তু একটা ফিগার দিয়ে কিন্তু আপনারা ল্যাব রিপোর্টে ক্যালকুলেশন করেছিলেন, তাই না? আমাদের কতটুকু ওয়েল্ডিং করতে হবে, তাই না? সো আমরা যদি এই ফিগারটা একটু খেয়াল করি, দেখা যাবে যে আমাদের ট্রাসে যে জয়েন্ট গুলা দিচ্ছি, সেইখানে যদি একটা সাইডে যদি ফেল করে, এখানে যদি একটা সাইড ফেল করে, তাহলে কি সবগুলা ফেল হয়ে যাবে না? দ্যাট মিনস কি, আমার হচ্ছে অনেকগুলা মেম্বার একই সাথে যুক্ত থাকে। দ্যাট মিনস কোন একটা মেম্বারের যদি ফল হয়, তাহলে সবগুলা মেম্বার কিন্তু এখানে ফল হয়ে যাবে। ঠিক আছে? সো দ্যাট মিনস এখানে মেইনলি হচ্ছে এটাই হচ্ছে ক্রিটিক্যাল। এইজন্যই হচ্ছে দেখা যাচ্ছে যে যখন আমরা প্লেট গার্ডার ইউজ করব, সেই প্লেট গার্ডারে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা তৈরি হয় না। এটাই হচ্ছে প্লেট গার্ডারের সুবিধা ট্রাসের তুলনায়। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্যাব্রিকেশন কস্ট। প্লেট গার্ডারে দেখা যাচ্ছে যে ফ্যাব্রিকেশন কস্টটা ট্রাসের তুলনায় অনেক কম হয়। ঠিক আছে? সেটা এখানে বলা হয়েছে। এরপরে ৩ নম্বরে যেটা বলা হয়েছে, প্লেট গার্ডারস ক্যান বি ইরেক্টেড মোর র‍্যাপিডলি অ্যান্ড মোর চিপলি দ্যান ট্রাসেস। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে প্লেট গার্ডার যে প্লেসমেন্ট করা হচ্ছে, সেটাও খুব ইজিলি করা যাচ্ছে। এই জিনিসটা, এটাও খুব একটা ইম্পোর্টেন্ট না, বলার মতন নাই। আচ্ছা, এখন হচ্ছে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস, খুব ইম্পোর্টেন্ট এই পয়েন্টটা এখন আমরা আলোচনা করব। ডেপথ অফ এ প্লেট গার্ডার ইজ লেস দ্যান দ্য হাইট অফ এ কম্পারেবল ট্রাসেস। বুঝা যাচ্ছে কি এখান থেকে? Consequently, the plate girder needs less vertical clearance than the trusses. This makes them very attractive for multi-level highway bridges. আচ্ছা, আমরা যদি আমাদের ছবিতে চলে যাই, দেখেন মাল্টি-লেভেল হাইওয়ে ব্রিজেস, দ্যাট মিনস আমাদের এখানে একটা ব্রিজ আছে, এটার উপরে আবার আরেকটা ব্রিজ। ঠিক আছে? সো আমরা এখন এখানে যদি আমরা ট্রাস ইউজ করি, তাহলে কি দেখা যাবে? এখানে যদি ট্রাস ইউজ করা হয়, তাহলে কি নিচের দিক থেকে আমাদের অনেকখানি পোরশনে কি জায়গা খেয়ে ফেলবে না? জায়গা নষ্ট হয়ে যাবে। দ্যাট মিনস তখন আমাদের এই যে ব্রিজটা, নিচের যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা দিয়ে যে যানবাহনগুলো চলাচল করবে, অনেক বড়, বড় যানবাহন দেখা যাবে যে তারা অ্যাক্সেস পাবে না। কারণ কি? তখন ক্লিয়ারেন্সটা কমে যাবে। ঠিক আছে? সো এইজন্যই আমরা মেইনলি প্লেট গার্ডার ইউজ করতেছি, যাতে এখানে এনাফ ক্লিয়ারেন্স থাকে যাতে করে আমাদের বড়, বড় যানবাহনগুলো এই ক্ষেত্রে চলাচল করতে পারে। এখানে যদি আমরা ট্রাস ইউজ করতাম, তাহলে কি করতে হইতো? তাহলে দেখা যেত যে এই কলাম গুলাকে আরো উপর পর্যন্ত দিতে হতো। এই কলাম সেকশন গুলো যত উপরের দিকে যাবে, তত কি আমাদের খরচ বেড়ে যাবে। ট্রাস ইনস্টল করতে হবে। সো সো আমাদের তখন ইনস্টলেশন বলেন, সবকিছু কনস্ট্রাকশন বলেন, সবকিছু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। একইভাবে, ঠিক আছে? একইভাবে আমাদের কিন্তু অনেকখানি স্পেসও নষ্ট হবে। সো এইজন্যই মেইনলি এখানে খুব অল্প স্পেসের মধ্যে যদি আমরা মাল্টি লেভেল যে হাইওয়ে বা রোডওয়ে ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম যে ক্লিয়ারেন্স টুকু দরকার যানবাহন চলাচলের জন্য, এইটাও মেইনটেইন করা যাচ্ছে এই প্লেট গার্ডার দিয়ে। বুঝা গেছে সবাই এই পয়েন্টটা? বুঝতে পারছি? এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যদি না বুঝে থাকি বলেন, আমি আবার বুঝাই দিব। স্যার আবার বুঝলে একটু ভালো হয় স্যার। আচ্ছা, সে ফর সাপোজ এখানে দেখেন, আমি এখানে তো প্লেট গার্ডার ইউজ করা হয়েছে। এটা তো বুঝতে পারতেছেন। এখানে কোনো ট্রাস নাই। এতটুকু তো বোঝা যাচ্ছে। এখানে কোনো স্যার। ট্রাস ডিজাইন দেখতেছেন? না স্যার। আচ্ছা, এখানে কোনো ট্রাস নাই। এখন ট্রাস যদি আমি এখানে ইউজ করি, আমি যদি এখানে এই প্লেট গার্ডার ইউজ না করে যদি ট্রাস ইউজ করি, তাহলে কি হবে? দেখা যাবে কি, এই যে এইখানে যে একটা রোড আছে নিচে, এই নিচের রোডওয়ে থেকে উপরের রোডওয়ে, এই ২ টার মধ্যে যে ডিসট্যান্সটা কি তখন কি এখানে অনেকখানি কমে যাবে না? কারণ কি এই সাইডে নিচে যখন ট্রাস যখন ডিজাইন করা হবে, তখন কি অনেকখানি জায়গা নষ্ট হয়ে যাবে না নিচের এখানে? সো এই সাইডে যদি জায়গা অনেকখানি নষ্ট হয়ে যায়, সে ফর সাপোজ আমাদের জায়গায় এতটুকু পর্যন্ত আমাদের ট্রাস ডিজাইন করা হয়েছে। ট্রাসটা এরকম ভাবে সে ফর সাপোজ ডিজাইন করা হয়েছে। ঠিক আছে? দ্যাট মিনস কি, আমার এতটুকু পর্যন্ত ব্রিজের জায়গা নষ্ট হয়ে গেছে না? দ্যাট মিনস আমাদের এই উপরের ব্রিজটা এতটুকু পর্যন্ত জায়গা নিচে পর্যন্ত লাগতেছে, তাই না? সো এখন আমাদের কোন ভেহিকল মুভ করবে এই রোডওয়ে দিয়ে, নিচের এই রোডওয়ে দিয়ে। সো দ্যাট মিনস আমাদের যদি বড়, বড় লরি বা বড়, বড় ট্রাক যদি এখানে মুভ করতে চায়, সো বড়, বড় ট্রাকের জন্য কি এই যে মানে ক্লিয়ারেন্সটা কি কমে যাবে না? দ্যাট মিনস দেখা যাবে যে অনেক সময় বড়, বড় ট্রাক এদিক দিয়ে তখন মুভ করতে পারবে না। শুধুমাত্র এই যে এই ক্লিয়ারেন্সটা কমে যাওয়ার জন্য। ঠিক আছে?
সো এই জন্যই আমরা মেইনলি প্লেট গার্ডার ইউজ করতেছি। বুঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা। সো এই পয়েন্টটা হচ্ছে আপনাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর হচ্ছে আর কি বলা হয়েছে প্লেট গার্ডার জেনারেলি ভাইব্রেট লেস দেন ট্রাসেস আন্ডার মুভিং লোড। আচ্ছা, মুভিং লোড আসলে কোথায় কোথায় ইউজ করা হয়? মুভিং লোড গুলো হচ্ছে এই যে আমরা যখন ব্রিজ বানাচ্ছি তখন দেখা যাচ্ছে যে একটা বড় অ্যামাউন্টের মুভিং লোড থাকে। যখন ট্রাক বা গাড়ি যখন চলাচল করে তখন সেই যে লোডটা হয় সেটা হচ্ছে মুভিং লোড। সো মুভিং লোডের ফলে যে ভাইব্রেশনটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্লেট গার্ডার ভাইব্রেট হচ্ছে কম, বাট যেটা ট্রান্সের জন্য অনেক বেশি ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা, আর painting of plate girders is easier than the painting of trusses. This means that less maintenance cost for plate girder. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্লেট গার্ডারের জন্য কিন্তু মেইনটেনেন্স খরচটা অবশ্যই কম হবে। ঠিক আছে? কারণ কি? আপনি যখন দেখেন আপনার এখানে যে আমরা যখন ট্রাস ডিজাইন করব, ট্রাস ডিজাইন করলে আমরা একটু আগে আপনাদের একজন ফ্রেন্ড বলেছে ট্রাসে যদি কোন একটা মেম্বার ফেল করে দ্যাট মিনস সবগুলা মেম্বার ফেল করবে। সো ট্রাসে যদি কানেকশন গুলো ওয়েল্ডেড দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মেইনটেনেন্স অবশ্যই রেগুলার বেসিসে করতে হবে। কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে সেখানে কোরোশন ইফেক্ট হইতে পারে বা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেগুলা যাতে খুব আর্লি রিপেয়ার হয় সেই জিনিসটা মেক সিওর করতে হবে। বাট এই যে আমাদের যে প্লেট গার্ডার সেই প্লেট গার্ডারে কিন্তু আমাদের এই কানেকশন গুলাতে এরকম প্রবলেম হওয়ার পসিবিলিটি খুবই কম থাকতেছে। ঠিক আছে? সেই জন্যই এই প্লেট গার্ডারের জন্য আমাদের মেইনটেনেন্স খরচটাও কম হচ্ছে। বুঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্লেট গার্ডারের যেই একটা সমস্যা সেটা হচ্ছে যে প্লেট গার্ডার ইন জেনারেল আর হেভিয়ার দ্যান ট্রাসেস স্পেশালি ফর লং স্প্যান। আচ্ছা, যদি লং স্প্যানের কথা আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে প্লেট গার্ডার সেকশন গুলো হেভিয়ার হয় ট্রাসের তুলনায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তিনটা টাইপের মেইনলি হচ্ছে প্লেট গার্ডার গুলো দেখবো। তিনটা টাইপ হচ্ছে বক্স গার্ডার, হাইব্রিড গার্ডার আর হচ্ছে ডেল্টা গার্ডার। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি বক্স গার্ডার। বক্স গার্ডারে যদি আমরা খেয়াল করি এটা একটা বক্স শেপের। আমরা এর আগেও আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। এখানে হচ্ছে ওয়েল্ডিং দেওয়া হয়েছে চার সাইডে। সো এটা হচ্ছে বক্স গার্ডার। আর হাইব্রিড গার্ডার বলতে কি বোঝাচ্ছে? হাইব্রিড কথাটা শুনেই বোঝা যাচ্ছে হাইব্রিড। দ্যাট মিনস সেখানে অবশ্যই আমাদের হাইব্রিড গার্ডারে দেখা যাবে কি ভ্যারিয়েবল মানে ভ্যারাইটিস অফ ম্যাটেরিয়াল থাকবে এখানে। আর হাইব্রিড গার্ডারে দেখা যাচ্ছে যে আমাদের যে ফ্লেঞ্জ সেকশন গুলো থাকবে, এই যে টপ ফ্লেঞ্জ, বটম ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জ সেকশন গুলো হাই স্ট্রেংথ ফ্লেঞ্জ দেওয়া হয়। আর এই যে মাঝখানের যে ওয়েবের যে সেকশনটা সেটাকে আমাদের হচ্ছে লো স্ট্রেংথ ওয়েব ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা যদি হাইব্রিড গার্ডারটাকে একটু দেখতে চাই ভালোভাবে। আচ্ছা, হাইব্রিড গার্ডারের প্রথমে আমি আপনাদের বলেছি যে হাইব্রিড গার্ডারে কি হচ্ছে? হাইব্রিড গার্ডারের বলতে আমরা বুঝবো যে আমাদের নিচের সেকশনটা থাকবে একটা স্টিলের, উপরে হচ্ছে সে ফর সাপোজ আমাদের কনক্রিটের স্ল্যাব। ঠিক আছে? আমাদের উপরে একটা কনক্রিট স্ল্যাব দেওয়া আছে, নিচের বিমটা হচ্ছে স্টিলের। সো এটাকে আমরা বলতেছি মেইনলি হাইব্রিড গার্ডার। ঠিক আছে? বা আমাদের কনক্রিট গার্ডার আছে সেটার সাথে আমরা আবার একটা স্টিল গার্ডার দিয়ে দিলাম যুক্ত করে, সেটাকে আমরা বলতেছি একটা হাইব্রিড গার্ডার। হাইব্রিড মানে হচ্ছে দুইটা জিনিসের মিশ্রণকেই কিন্তু আমরা হাইব্রিড বলি। ঠিক আছে? সো এরকম টাইপেরই আমরা আজকে যে এক্সাম্পলটা করব, যে ম্যাথটা আমরা এই পুরো সেমিস্টার ধরে করব, সেটা মেইনলি একটা হাইব্রিড গার্ডারে এই যে অনেকটা এরকম টাইপের। দেখেন এখানে একটা ছাদ, উপরে হচ্ছে একটা কনক্রিট ছাদ বা স্ল্যাব দেওয়া হয়েছে, সেটার নিচে আমাদের যে বিম গুলা দেওয়া হয়েছে সেই বিমটা কি একটা হচ্ছে স্টিলের। দ্যাট মিনস এটাকে আমরা পুরাটাকে আমরা বলতেছি কি একটা হাইব্রিড গার্ডার। দ্যাট মিনস উপরে আমাদের কনক্রিট আছে, নিচে হচ্ছে স্টিল আছে। তো এই হাইব্রিড গার্ডার এটাই হচ্ছে আমাদের মেইনলি হাইব্রিড গার্ডার। এটা হচ্ছে দেখেন এই চ্যানেল যে সেকশন গুলো হচ্ছে অনেকটা আই শেপের। ঠিক আছে? উপরে টপ ফ্লেঞ্জ, নিচে হচ্ছে বটম ফ্লেঞ্জ। বুঝা যাচ্ছে ছবিতে দেখে? এই যে মাঝখানের যে পোরশন গুলা, মাঝখানে এই যে দাগ গুলো যে অংশগুলা, সেগুলো কি বলেন তো? মাঝখানের এগুলো কি? ইন্টারমিডিয়েট। সেগুলো হচ্ছে স্টেফেনার, ইন্টারমিডিয়েট স্টেফেনার। আর ওয়েব তো এই পুরো অংশটাই হচ্ছে ওয়েব, মাঝখানের পুরো অংশটাই ওয়েব। ওয়েবের সাথেই এই ইন্টারমিডিয়েট স্টেফেনার গুলা যুক্ত করা হয়েছে। ঠিক আছে? সো দ্যাট মিনস হাইব্রিড গার্ডার বলতে আমরা কি বুঝবো? সেখানে হচ্ছে দুইটা টাইপের ম্যাটেরিয়াল থাকতেছে। একটা উপরে হচ্ছে আমাদের মেবি কনক্রিট স্ল্যাব বা কিছু একটা দিয়ে দিবে, আর সাথে হচ্ছে একইভাবে স্টিলের অংশ থাকবে। বুঝা গেছে হাইব্রিড গার্ডারটা কি জিনিস? আচ্ছা, আর ডেল্টা গার্ডারে কিছু নেই, এরকম একটা দুই সাইডে দুইটা কানেকশন দেওয়া থাকবে। দ্যাট মিনস আমাদের উপরের যে পোরশনটা থাকবে, উপরের পোরশনটাকে আমাদের হচ্ছে তিনটা সাপোর্ট দিয়ে এখানে
তিনটা সাপোর্ট দেওয়া হচ্ছে। সো এটাকেও যদি আমরা একটু দেখি, এই জিনিসটা মেইনলি হচ্ছে আমি প্রায়ই দেখি এই জিনিসটা ডেল্টা গার্ডারটা। এই যে ব্রিজের সাইড গুলাতে দেখেন যে প্রায়ই দেওয়া হচ্ছে যে এই যে ডেল্টা গার্ডার দেখেন এই সাইডেও ডেল্টা, এই সাইডেও ডেল্টা। এই যে এই সাইডে, এই সাইডে। ঠিক আছে? এগুলো হচ্ছে ডেল্টা গার্ডার। বুঝা গেছে? ডেল্টা গার্ডার কি জিনিস? Yes, sir. আচ্ছা, এখন বলেন এই ছবিতে দেখেন তো প্লেট গার্ডার কোথায়? প্লেট গার্ডার গুলো কোথায় সরি কি বলে ইন্টারমিডিয়েট স্টিফেনার কোথায় ইউজ করা হয়েছে বলেন তো? এই ছবিটাতে? এই যে এগুলো ইন্টারমিডিয়েট স্টিফেনার। তাই না? দেখে বোঝা যাচ্ছে না ইন্টারমিডিয়েট স্টিফেনার কোনগুলা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডেল্টা গার্ডার। দ্যাট মিনস আমাদের ৩ টা টাইপের যে গার্ডার আছে সেইগুলা সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছি। বাট আমরা আজকে মেইনলি যে ক্যালকুলেশন করব সেটা অনেকটা এই হাইব্রিড গার্ডারের মতো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এখন আমাদের একটা আই সেকশনের প্লেট গার্ডারের সেকশনটা যখন আই সেকশন হয় দ্যাট মিনস অনেকটা এই যে এই সেকশন এরকম টাইপের, এটা কি অনেকটা আই টাইপের না দেখতে? সেজন্য এটাকে আমরা বলতেছি একটা আই সেকশন। আই সেকশনের প্লেট গার্ডার। এখন আই সেকশনের প্লেট গার্ডারের মধ্যে আসলে কি জিনিস থাকতেছে? টপ ফ্লেঞ্জ। প্রথমেই থাকতেছে আমাদের টপ ফ্লেঞ্জ। টপ ফ্লেঞ্জ কোন পোরশনটা? আমাদের উপরের দিকে যে ফ্লেঞ্জটা সেটাকে আমরা বলতেছিলাম কি টপ ফ্লেঞ্জ। সো এটা যদি আমরা একটু ছবিতে চলে যাই, দ্যাট মিনস আমাদের উপরের যে পোরশনটা সেটাকে আমরা কি বলতেছিলাম? টপ ফ্লেঞ্জ, তাই না? আমাদের উপরের যে অংশটা সেটাকে আমরা কি বলেছিলাম? টপ ফ্লেঞ্জ। ঠিক আছে? তারপর এই যে নিচের যে অংশটা সেটাকে আমরা কি বলতেছিলাম? এই নিচের অংশটা আমরা যদি আমরা ছবিতে দেখি, এই যে নিচের যে অংশটা সেটাকে আমরা কি বলি? বটম ফ্লেঞ্জ। বটম ফ্লেঞ্জ। এটা হচ্ছে আমাদের বটম ফ্লেঞ্জ। এই যে বটম ফ্লেঞ্জ। এরপরে হচ্ছে ওয়েব। ওয়েব কোন অংশটা? ওয়েব হচ্ছে এই যে এখানকার যে সাদা অংশটুকু, এই যে সাদা অংশটুকু এইগুলো হচ্ছে ওয়েব। সো আমরা যদি এখানে এই ছবিটা আরেকটু ভালোভাবে দেখি, এই যে এই অংশগুলা, এই পুরো অংশটা জুড়ে যেটা আছে সেটা হচ্ছে ওয়েব। আর এই যে আরেকটা যে এখানে যে স্টিল বার দেখতেছেন সেগুলোকে আমরা বলতেছি মেইনলি স্টেফেনার। সো স্টেফেনার আবার ২ টা ভাগ আছে, ইন্টারমিডিয়েট স্টেফেনার আর হচ্ছে বিয়ারিং স্টেফেনার। এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এই যে এগুলো হচ্ছে স্টেফেনার। দ্যাট মিনস ওয়েব কোনটা আর স্টেফেনার কোনটা আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, সো ইন্টারমিডিয়েট স্টেফেনার আর হচ্ছে বিয়ারিং স্টেফেনার আছে। এগুলা নিয়ে আরেকটু আমরা আলোচনা করব ঠিক একটু পরেই। আর হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং তো আমরা সবাই জানি। ওয়েল্ড করে এগুলোকে কানেকশন দেওয়া হচ্ছে, জয়েন্ট দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে এই ছবিটা ফিগার 3.4 এই ছবিটা থেকে আপনারা কোনো স্টেফেনার দেখছেন? এটা কিন্তু একটা সাইড ভিউ। দ্যাট মিনস আমরা যদি একটা মানে প্লেট গার্ডারটাকে যদি সাইড থেকে দেখি তাহলে অনেকটা এরকম দেখব। দ্যাট মিনস এখানে কি কোনো স্টেফেনার আছে বলেন তো? স্যার এখানে কোথাও কোনো স্টেফেনার নাই। হ্যাঁ, এখানে কোনো স্টেফেনার দেওয়া হয় নাই। আচ্ছা। এখন হচ্ছে আমরা চলে যাই ফিগার 3.4 ফিগার 3.4 এ যদি আমরা খেয়াল করি এখানে কি এই প্রশ্নটা কি একটু বলেন তো আমার সাথে? এই প্রশ্নটা কি বলেন তো? এই প্রশ্নটা কি বলেন? উপরটা হচ্ছে টপ ফ্লেঞ্জ। আমরা একটু আগে দেখে আসছি না? উপরের প্রশ্নটা কি ছিল? টপ ফ্লেঞ্জ না? কেউ রেসপন্স করেন না কেন? উপরেটা কি ছিল? টপ ফ্লেঞ্জ। নিচের প্রশ্নটা কি বলেন তো? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে আপনাদের পড়া বুঝতে? হ্যালো? আমাকে কি শোনা যাচ্ছে? স্যার Yes, কিছুক্ষণ sir. আগে শোনা শুনতে যাচ্ছে, পাইনি। sir. হ্যাঁ, কোনো সমস্যা হলে বলবেন। তো আমার সাথে একটু রেসপন্স করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কি অবস্থা। নিচেরটা হচ্ছে বটম ফ্লেঞ্জ। আচ্ছা, আর এই যে পুরো অংশটা জুড়ে যে সাদা যে অংশগুলা সেগুলোকে আমরা কি বলতেছিলাম এগুলা ছিল কি? ওয়েব। আচ্ছা, আর এই যে মাঝখানের যে অংশগুলো সেগুলোকে আমরা কি বলতেছি? ইন্টারমিডিয়েট স্টেফেনার। এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেফেনার যেটাকে আইটিএস দিয়ে প্রকাশ করেছে। আর এই যে এই সাইডে এট দ্য এজে যেগুলো দিয়েছে সেগুলো কি দিয়েছে? সেগুলো হচ্ছে বিয়ারিং স্টেফেনার। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে এই যে আমরা একটু আগে আলোচনা করেছি সেই জিনিসটা আমি আরেকবার একটু আলোচনা করতেছি। এখন দেখেন আমাদের এই যে টপ আর বটম ফ্লেঞ্জ আসলে মেইনলি কি কাজ করতেছে? টপ আর বটম ফ্লেঞ্জ মেইনলি যেটা ক্যারি করতেছে সেটা হচ্ছে মেইনলি তারা মোমেন্টটাকে ক্যারি করতেছে। ঠিক আছে?
এই যে বেন্ডিং মোমেন্ট যেটা সেটা মোস্টলি ক্যারি হচ্ছে এই টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জ দিয়ে, ঠিক আছে? আর এখন হচ্ছে ওয়েভটা কি? ওয়েভটা যেইটা কাজ করতেছে, এই যে আমাদের যে উপর থেকে সে ফর সাপোজ আমাদের উপর থেকে যে লোডটা আসতেছে সেই লোডটাকে কি টপ ফ্লেঞ্জ থেকে সেই ওয়েভটাকে আমাদের কি করতেছে? ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ঠিক আছে? সেই ওয়েভটাকে টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জের দিকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কি আমাদের এই যে মাঝখানে যে ওয়েভ পোরশনটুকু সেই ওয়েভ পোরশনটুকু, ঠিক আছে? আর এই ওয়েভ পোরশনটুকু শিয়ার ক্যারি করতেছে। তো এখন কথা হচ্ছে আমাদের এই ইন্টারমিডিয়েট স্টিফেনার, দ্যাট মিনস টপ ফ্লেঞ্জ আর বটম ফ্লেঞ্জ আর ওয়েভ, এই তিনটা আসলে কি কাজ করতেছে আমরা সবাই বুঝতে পেরেছি? টপ ফ্লেঞ্জ কি করতেছে? টপ ফ্লেঞ্জ হচ্ছে আমাদের মোমেন্ট, যেই আমাদের যে মোমেন্টটা আছে বেন্ডিং মোমেন্ট, সেই বেন্ডিং মোমেন্টটা মেইনলি হচ্ছে ক্যারি করতেছে। আর এই যে ওয়েভটা, সেই ওয়েভটা কি করতেছে? এই যে উপরে যে লোড গুলা আসতেছে সেই লোড গুলা কি করবে? সেই লোড গুলাকে টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে কি আমাদের এই ওয়েভ সেকশনটা। দ্যাট মিনস এখন ওয়েভ সেকশনে এইজন্য আমরা হচ্ছে মেইনলি ইন্টারমিডিয়েট স্টিফেনার দিচ্ছি। যদি আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলা না দেই, ওয়েভ সেকশন যদি ঠিক হয় তাহলে দেখা যাবে কি যখন তারা লোডটাকে ট্রান্সফার করবে তখন দেখা যাবে কি তারা বাকল হয়ে যাবে। সো এই যে বাকল হয়ে যাওয়া, এই বাকল যাতে না হয় সেজন্য আমরা কি করতে পারি? এইদার সেকশনটাকে আমরা ঠিক করে দিতে পারি, দ্যাট মিনস মোটা করে দিতে পারি ওয়েভটাকে, অথবা কি করতে পারি? অথবা আমরা স্টিফেনার ইউজ করতে পারি। এখন আমরা যেটা করব, সেকশন আমরা ঠিক করব না। কারণ হচ্ছে এটা আনইকোনমিক্যাল। আর একই সাথে এই যদি আমরা সেকশনটাকে ঠিক করে দিই দেখা যাবে যে আমাদের যে এই যে পুরো প্লেট গার্ডার, এই পুরো প্লেট গার্ডারে সেলফ ওয়েটটা অনেক বেশি বেড়ে যাবে। এইজন্যই আমরা কি করব? এইজন্য আমরা সেকশনটাকে থিনও রাখবো, একই সাথে আমরা এই ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলা ইউজ করে দিব। বুঝা গেছে? এই ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলা কি করবে? আমাদের যে থিক ওয়েভ প্লেট আছে সেই থিক ওয়েভ প্লেট গুলাকে এই বাকলিং হওয়া থেকে রেসিস্ট করবে। সবাই বুঝতে পেরেছি এতটুকু আমি যা যা বলেছি এখানে? জি স্যার। এই জিনিসটা কিন্তু খুব বুঝার জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের হচ্ছে এই বিয়ারিং স্টিফেনার। বিয়ারিং স্টিফেনার গুলো কোথায় ইউজ করা হয়? যেখানে বলা দেওয়া হয়েছে এট দ্য এন্ড অফ দ্য প্লেট গার্ডার, প্লেট গার্ডারের এন্ড গুলাতে বিয়ারিং স্টিফেনার দেওয়া হয়েছে, এই যে এই সাইড গুলাতে। আর বলা হয়েছে and if required at the point of application of concentrated load, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই যে যেই পয়েন্টগুলোতে কনসেন্ট্রেটেড লোড হচ্ছে সেই জায়গাগুলোতে প্রয়োজনের বেসিসে আমরা হচ্ছে বিয়ারিং স্টিফেনার দিব, ঠিক আছে? কেন বলা হয়েছে ইফ রিকোয়ার্ড? কারণ হচ্ছে যদি দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেটেড পরিমাণ বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বিয়ারিং স্টিফেনার ইউজ করব, ঠিক আছে? না হলে দেখা যাচ্ছে আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এখন বলা হয়েছে the bearing stiffener should extend roughly to the edges of the flange plates. That means আমরা একটু আগেই ছবিতে এই জিনিসটা ডেসক্রাইব করেছি যে আমাদের যে বেয়ারিং স্টিফেনার দেখা যাচ্ছে এই যে এই সাইডের যে বেয়ারিং স্টিফেনারটা দেখা যাবে যে টপ ফ্লেঞ্জ থেকে একদম বটম ফ্লেঞ্জ পর্যন্ত থাকে নরমালি। বেয়ারিং স্টিফেনার এখানে খুব একটা দেখানো হয় নাই। আর কোনো ভালো ছবি? আচ্ছা, এখানে আমি আর কোনো ভালো ছবি দেখি নাই আপনাদের, ঠিক আছে? আমরা তারপর একটু দেখছি। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই ছবিতে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, আচ্ছা এই ছবিতে দেখেন এইগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার। ইন্টারমিডিয়েট স্টিফেনারটা আমরা আগেই বলেছি যে এটা টপ ফ্লেঞ্জ থেকে ওয়েভ পর্যন্ত থাকবে, আর বেয়ারিং স্টিফেনারটা আমাদের পুরাটা জুড়েই থাকবে টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জ পর্যন্ত বেয়ারিং স্টিফেনার। এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন একইভাবে এই ছবিতে যদি আমরা দেখি, এই ছবিতে আমাদের কি কি জিনিস আছে? এই টপ পোর্শনটাকে আমরা কি বলি বলেন তো? একটু রেসপন্স করেন। টপ পোর্শনটা কি ছিল বলেন তো? Top flange, টপ ফ্লেঞ্জ। বটম পোর্শনে এইটা bottom flange, বটম ফ্লেঞ্জ। এটা কি ছিল? bearing stiffener, আচ্ছা, আর এইটা intermediate stiffener, ইন্টারমিডিয়েট স্টিফেনার। আচ্ছা, আর হচ্ছে এই যে দেখেন এই যে এখানে একটা নতুন জিনিস, এই যে এই অংশটুকু। এই অংশটুকু কি? এই অংশটুকুকে আমরা বলতেছি ল্যাটারাল স্টিফেনার, ঠিক আছে? ল্যাটারাল স্টিফেনার। সো এটা যদি আমরা একটু ছবিতে দেখি ভালোভাবে, এটার ছবি ভালোভাবে দেওয়া আছে। দেখেন এই যে এই স্টিফেনার, এগুলাকে আমরা বলেছি কি? এগুলাকে আমরা বলেছি হচ্ছে ইন্টারমিডিয়েট intermediate, ঠিক আছে? ওরা এটাকে ট্রান্সভার্স স্টিফেনার বলতেছে, অনেকে এটাকে ভার্টিক্যাল স্টিফেনার বলে। এটা অনেক রকম নাম আছে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আর এই যে আপনার পুরাটা জুড়ে যেই
লম্বালম্বি যে অংশটাকে যে স্টিফেনার দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে লংগিটিউডিনাল স্টিফেনার, ঠিক আছে? সো এই যে স্টিফেনার দেওয়াটা সেটা ডিপেন্ড করবে কি আমাদের উপরে থেকে কিরকম লোড আসতেছে সেই লোডের বেসিসে, আর হচ্ছে আমাদের এই প্লেটটা, আমাদের এই যে ওয়েবটা কতটুকু থিন সেটা বাকল হওয়ার পসিবিলিটি উপর ডিপেন্ড করে আমরা মেইনলি হচ্ছে এই ইন্টারমিডিয়েট স্টিফেনার আর হচ্ছে এই লং মানে কি বলে ল্যাটারাল স্টিফেনার, এই দুটো টাইপের স্টিফেনার আমরা মেইনলি দিয়ে থাকি, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে কিরকম লোড আসতেছে আর ওয়েবটা কিরকম সেটার উপর বেসিস করে, ঠিক আছে? এই ছবিটা আমি আপনাদের একটু আগে দেখেছি। দ্যাট মিনস আমরা ল্যাটারাল স্টিফেনার কি জিনিস আমরা কি সবাই বুঝতে পেরেছি? এই ছবিটা যদি দেখি এই যে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল স্টিফেনার, আর এই যে এই জিনিসগুলো ছিল আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি? এই যে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল স্টিফেনার, যেটাকে অনেক সময় বলা হয় হরিজন্টাল স্টিফেনারও বলা হয়, ঠিক আছে? এক এক জায়গায় এক এক নাম, বাট মোরলে জিনিসটা সেম। এতটুকু পর্যন্ত কারো কি কোথাও কোনো সমস্যা আছে? স্যার ল্যাটারাল স্টিফেনারটা একটু সাইডে বোঝাতে পারা যায়। আচ্ছা, ল্যাটারাল স্টিফেনার কিছুই না, দেখেন এই পুরো সেকশনটার আমাদের হরিজন্টালি যে স্টিফেনারটা দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলতেছি মেইনলি ল্যাটারাল স্টিফেনার, আর ভার্টিক্যালি যে স্টিফেনার গুলো দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি ইন্টারমিডিয়েট স্টিফেনার। দেখেন এই যে এখানে যে পুরোটা হরিজন্টালি যেটা দেওয়া হচ্ছে সেটাকে বলতেছে এই যে এরা বলতেছে হরিজন্টাল স্টিফেনার, এটাকে আপনি চাইলে হরিজন্টাল স্টিফেনারও বলতে পারেন, চাইলে এটাকে ল্যাটারাল স্টিফেনারও বলতে পারেন। আপনাদের যে ম্যানুয়াল বই সেটাকে তারা ল্যাটারাল স্টিফেনার বলতেছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা কতগুলো হচ্ছে সেকশনাল ভিউ দেখবো, ঠিক আছে? এখন যদি আমরা প্রথম ফিগারে যাই, প্রথম ফিগারে যেটা সেকশন এ এই যে এখানে সেকশন এ যেটা নেওয়া হয়েছে সেটার দিকে আমরা খেয়াল করলে দেখবো কি আমাদের টপে রয়েছে একটা টপ ফ্লেঞ্জ, নিচে থাকবে একটা বটম ফ্লেঞ্জ, আর মাঝখানে থাকবে কি একটা ওয়েব, ঠিক আছে? সো আমরা যদি সেকশন এটা খেয়াল করি, দেখেন সেকশন এ তে উপরে একটা টপ ফ্লেঞ্জ, নিচে একটা বটম ফ্লেঞ্জ, আর মাঝখানে কি ওয়েব প্লেট, ঠিক আছে? বোঝা গেছে সেকশন এটা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে সেকশন বিবি। সেকশন বিবি তে আমরা যদি চলে যাই, সেকশন বিবিটা কোথায় ছিল? আচ্ছা, সেকশন বিবি কোথায়? আচ্ছা, সেকশন বিবি হচ্ছে এই যে এই সাইডে। সেকশন বিবি তে যদি আমরা দেখি, দেখেন আমাদের কিন্তু এখানে সেকশন বিবি তে এই যে এই সাইডে কি দেওয়া হয়েছে? বিয়ারিং স্টিফেনার। সো দ্যাট মিনস আমরা যদি খেয়াল করি, দেখেন আমাদের এই যে টপ ফ্লেঞ্জ থেকে একদম বটম ফ্লেঞ্জ পর্যন্ত আমরা জানি কি বিয়ারিং স্টিফেনার পুরোটা জুড়ে দেওয়া হয় টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জ পর্যন্ত। সো এই যে এই দুইটা হচ্ছে আমাদের বিয়ারিং স্টিফেনার, আর এটা হচ্ছে টপ ফ্লেঞ্জ, বটম ফ্লেঞ্জ, আর এটা হচ্ছে মাঝখানে ওয়েব প্লেট, ঠিক আছে? আচ্ছা, সেকশন সিসি তে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের সেকশন সিসি দ্যাট মিনস এই মাঝখানে পোরশন আমাদের কি ইউজ করা হয়েছে বলেন তো? ইন্টারমিডিয়েট স্টিফেনার। সো আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার দেখে কিভাবে বুঝবো? এই যে আমাদের টপ ফ্লেঞ্জ আছে, টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জ পর্যন্ত দেওয়া হবে না, সেটাকে দেওয়া হবে ওয়েব পর্যন্ত। দ্যাট মিনস টপ ফ্লেঞ্জ থেকে ওয়েব পর্যন্ত যে স্টিফেনারটা দেওয়া হচ্ছে সেটাকে বলতেছি আমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার। এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টিফেনার, এই যে এখানে বলে দেওয়া আছে আইটিএস দিয়ে। আর এই যে আমরা কতটুকু ডিসটেন্স থাকবে, এই যে এই ইন্টারমিডিয়েট স্টিফেনার লাস্ট পয়েন্ট থেকে আমাদের বটম ফ্লেঞ্জ পর্যন্ত যেই দূরত্বটা থাকবে সেটা হচ্ছে 4TW, সেটা হচ্ছে আমাদের গাইডলাইন থেকে মেইনলি দিয়ে দেওয়া, ঠিক আছে? সো এটা আসলে খুব বেশি একটা গ্যাপ না, গ্যাপটা খুবই সামান্য, ঠিক আছে? খুব সামান্য একটু গ্যাপ থাকে। আর হচ্ছে সেকশন ডিডি তে যদি আমরা যাই, সেকশন ডিডি হচ্ছে এই যে এটা। সো এটাতে দেখা যাচ্ছে কি আমরা যদি এটাতে একটু ভালোভাবে খেয়াল করি, এখানে কি থাকতেছে? এখানে হচ্ছে উপরে একটা থাকতেছে, উপরে একটা টপ ফ্লেঞ্জ থাকতেছে, নিচে একটা বটম ফ্লেঞ্জ থাকতেছে, আর এখানে কি ইন্টারমিডিয়েট স্টিফেনার না? এই পোরশনটুকুতে ইন্টারমিডিয়েট স্টিফেনার আছে, আর কি আর হচ্ছে এই যে এখানে দেখেন আরেকটা স্টিফেনার দেওয়া আছে, সেটাকে আমরা বলতেছি ল্যাটারাল স্টিফেনার। দ্যাট মিনস আমাদের ল্যাটারাল স্টিফেনার থাকবে, এই যে ল্যাটারাল স্টিফেনার। বুঝা গেছে তিনটা সেকশনাল ভিউ? জি স্যার। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কি কোথাও কোনো সমস্যা আছে যে আমরা কেন প্লেট গার্ডার ইউজ করতেছি, তারপর হচ্ছে ট্রাসের তুলনায় প্লেট গার্ডারের আমাদের সুবিধা কি কি? এতটুকু পর্যন্ত কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা চাইলে আমাকে এখন বলতে পারেন। আচ্ছা, তাহলে স্যার আমরা স্যার ট্রাস কেন ইউজ করি স্যার? আমরা সব জায়গায় প্লেট গার্ড ইউজ করলেই পারি স্যার। আচ্ছা, ঠিক আছে, সব জায়গায় প্লেট গার্ডার আমরা ইউজ করলেই পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি
এই যে সমস্যাটা এই যে এখানে বলা দেওয়া হয়েছে। দেখেন আমরা যখন লং স্প্যান ইউজ করতেছি, অনেক বড় লং স্প্যান, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে কি, তখন যদি আমরা প্লেট গার্ডারটা ইউজ করি দেখা যাবে যে প্লেট গার্ডারের ওয়েটটা অনেক বেশি হয়। সো সেই ক্ষেত্রে ট্রাসের ওয়েটটা কম হয়, সেজন্য আমরা মেনলি ট্রাস ইউজ করি। বুঝা গেছে? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? কারো কোথাও কোনো সমস্যা আছে? এতটুকু পর্যন্ত যা পড়ানো হয়েছে, যদি কোনো সমস্যা থাকে আমাকে এখন বলতে পারেন। এতটুকু হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে। ইন্টারমিডিয়েট স্টিফেনার কি জিনিস, বিয়ারিং স্টিফেনার কি জিনিস, ঠিক আছে? এই জিনিসগুলা একটু যদি জানি, এরপরে হচ্ছে আমরা খালি ডিজাইন করব। তারপর কেন ট্রাস ইউজ না করে, কোথায়, কোথায় আমরা প্লেট গার্ডার ইউজ করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আপনি যখন এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ফিউচারে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে জাস্ট মানে ইঞ্জিনিয়ারদের মেইন কাজ, মানে একটা ইঞ্জিনিয়ারের কাজ আর একটা বলতে পারেন যে যারা মানে কাজ করে, করে অভ্যস্ত, তাদের কাজের মধ্যে পার্থক্য কি জানেন? মেইন পার্থক্য হচ্ছে জাস্টিফিকেশন এ। একটা ইঞ্জিনিয়ার যখন একটা জিনিস সিলেক্ট করে, সে এটার সাপেক্ষে যুক্তি দিতে পারবে যে সে কেন এই জিনিসটা সিলেকশন করছে। যেমন আপনি কেন প্লেট গার্ডার নিছেন, কেন আপনি ট্রাস চুজ করেন নাই, এটার পিছনে আপনি যুক্তি দাঁড়া করাতে পারবেন। কারণ আপনাকে এই জিনিসগুলো শেখানো হচ্ছে। বাট যারা কাজ করতে, করতে ইউজড টু, তারা কিন্তু এই যুক্তিগুলো দিতে পারবে না। এতটুকু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে আপনাদের? যদি সমস্যা না থাকে তাহলে আমি হচ্ছে আজকের পোরশনে আমাদের যে ম্যাথ গুলো দরকার সেই ম্যাথে আমরা চলে যাব। আমি কি মুভ করব নাকি কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমরা শুরু করি। তো আমি এই পোরশনগুলো স্যার দিলাম না। হ্যাঁ বলেন, বলেন। স্যার আমি রোল 87 বলতেছিলাম স্যার। আমি এই যে গ্রামের বাড়ি থেকে ঢাকা আসতেছি তো স্যার, আমার ফোনের চার্জ শেষ। আচ্ছা স্যার আমি কি মানে স্কিপ করতে পারি স্যার এখন তাহলে? আচ্ছা ঠিক আছে, স্কিপ করেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ক্লাসে যে সিআর আছে, সিআর একটু নোট করে রাখা হয় যে 87 এর রোলটা আর কি আমি যখন অ্যাটেন্ডেন্স নিব তখন আর কি আমাকে দিয়ে দিও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এখন এই যে এই পোরশনগুলো আমি একদম পুরোপুরি মানে গো থ্রু করতেছি না, কারণ যদি গো থ্রু করতে যাই আমাদের জন্য অনেক সময় লাগবে। তো এগুলো আমরা গো থ্রু করব। কিভাবে করব? যখন হচ্ছে আমরা ম্যাথ করব, ম্যাথের যেই পোরশনগুলোতে টাচ করবে এইগুলা, এই ইউনিটগুলা, সেই পোরশনগুলোতে আমরা তখন দেখব যে কিভাবে ভ্যালুগুলা নেওয়া হয়েছে, কিভাবে ডাটাগুলা নেওয়া হয়েছে। ঠিক আছে? কোন, কোন ফর্মুলা কিভাবে কেন কোন ফর্মুলা ইউজ করা হচ্ছে, এগুলো আমরা তখন দেখব। সো আমি এখন ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথটা যদি আমরা শুরু করি, এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন এক্সাম্পল দেওয়া আছে। এই টাইপেরই হচ্ছে আপনাদের একটা রিপোর্ট দেওয়া হবে। সো সেই রিপোর্টটা আমরা সুন্দরভাবে করে ফেলবো। তো আমাদের এখন হচ্ছে একটা যে প্লেট গার্ডার আমাদের ডিজাইন করতে হবে। ঠিক আছে? সো এখানে এই ছবিটা দেখে আসলে কি বোঝা যাচ্ছে বলেন? ছবিটা দেখে এখানে বলে দেওয়া আছে ফিগার, এটা হচ্ছে একটা বিম লেআউট। দ্যাট মিনস এটা হচ্ছে একটা বিম, এটা একটা বিম, এটাও একটা বিম। ঠিক আছে? তো এই ছবিটাকে যদি আমরা একটু মিলাই আমাদের ছবির সাথে, দেখেন জিনিসটা অনেকটা এরকম না? এখানে একটা আই সেকশন, এখানে একটা আই সেকশন, এখানে একটা আই সেকশন। এখানে জাস্ট তিনটা বিমের কথা যদি আমরা চিন্তা করি, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা। এই তিনটার সাথে নিয়ে মেনলি এখানে করা হয়েছে। ঠিক আছে? এই যে একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। ঠিক আছে? আর এই পোরশনগুলো কি আমাদের স্ল্যাব, তাই না? মিলতেছে? বোঝা যাচ্ছে সবার? জি স্যার। আচ্ছা। সো এখন বলে দেওয়া তিনটা হচ্ছে, সেকশন কোথায় বুঝি নাই। আচ্ছা আমরা যদি এইটা এখানে দেখেন, এখানে অনেকগুলো সেকশন না? এই একটা, এই একটা, এই একটা, তাই না? অনেকগুলো স্টিল সেকশন না? চ্যানেল সেকশন, আই সেকশন না? সো এখানে বাট এইখান থেকে আমরা মেইনলি তিনটা সেকশন নিয়ে মেইনলি হচ্ছে আমাদের এই ম্যানুয়ালের ডিজাইন লেয়ারটা দেওয়া। বুঝা গেছে? এই যে এখানে একটা বিম, এখানে, এখানে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। সো এখন দেখেন এই প্রত্যেকটার থেকে ডিসটেন্স, এইটা থেকে এইটার ডিসটেন্স দেওয়া আছে 20 ফিট। একইভাবে এখান থেকে এতটুকু ডিসটেন্স দেওয়া আছে 20 ফিট। আর এখান থেকে এতটুকুর পুরোটা লেংথ আমাদের যে এই যে বিমগুলো, এই বিমগুলোর যে লেংথ সেটা দেওয়া আছে 60 ফিট। ঠিক আছে? এখন আমাদেরকে বলা হয়েছে একটা ইন্টারমিডিয়েট যে প্লেট গার্ডার সেটাকে আমাদেরকে ডিজাইন করতে বলা হয়েছে। আমাদের যে স্ল্যাব, আমাদের এই যে উপরের যে স্ল্যাবটা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি,
আমাদের এই যে উপরের যে স্ল্যাবটা ছিল এই উপরের স্ল্যাবের একটা থিকনেস দিয়ে দিয়েছে ওরা। স্ল্যাব থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ অফ দ্য বিম, বিমের ডেপথ 65 ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম হইতে পারবে, এর বেশি এক্সিড করতে পারবে না, ওরা বলে দিচ্ছে ম্যাথে। আর কনসেন্ট্রেটেড লোড পিডি, ডি বলতে হচ্ছে ডেড লোড, দ্যাট মিন্স কনসেন্ট্রেটেড ডেড লোড হচ্ছে 78 কিপ, আর হচ্ছে কনসেন্ট্রেটেড লাইভ লোড দেওয়া হচ্ছে 58 কিপ, আর অ্যাপ্লাই এট দ্য মিড পয়েন্ট। ঠিক আছে, আর বলে দেওয়া হচ্ছে কি এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এট দ্য মিড পয়েন্ট, দ্যাট মিন্স মাঝখানে, এই বিমের যদি মাঝখানে। আরেকটা বলে দেওয়া হচ্ছে আমাদের স্টিল কি টাইপের স্টিল, A36, দ্যাট মিন্স A36 মানে FY36, এটা আপনারা আগেও দেখে আসছেন। আর ইলেকট্রোড E70, এই জিনিসগুলো আপনারা আগেও পরিচিত স্টিল ইউজড আর ইলেকট্রোডের সাথে। সো এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে এখন একটা স্টিল আমাদেরকে একটা প্লেট গার্ডার ডিজাইন করতে হবে। তো আমরা ফার্স্টে খেয়াল করি যে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যদি এই বিমটা ধরি তাহলে দেখা যায় কি এই বিমের উপরে কি কি পোর্শনের, আপনারা কি এর আগে কি যে কি বলে বিম ডিজাইন করছেন না আরসিসি তে? জি স্যার। আচ্ছা, সো ছবিটা কি অনেকটা ওরকম লাগতেছে না আরসিসির যে উপরে স্ল্যাবের কতটুকু পোর্শন একটা বিমের উপরে পড়তেছে লোড, সেই জিনিসগুলোর মতন অনেকটা। দ্যাট মিন্স আমরা যদি এই বিমটার দিকে খেয়াল করি তাহলে দেখা যায় কি এই স্ল্যাবের এই সাইডের স্ল্যাবের কতটুকু পোর্শন পড়তেছে, অর্ধেক, তাই না? এই যে এখানে যে এখানে যে ট্রাপিজয়েডাল যে অংশটুকু আছে সেই ট্রাপিজয়েডাল অংশটুকুর সেলফ ওয়েট পড়বে স্ল্যাবের, তাই না? একইভাবে উপরের অপোর্শনটুকুর জন্য সেম, তাই না? ছবি Yes, দেখে sir. বোঝা যাচ্ছে না? দ্যাট মিন্স কি এখন আমরা তাহলে আমাদের এই এই এক সাইডের যদি ট্রাপিজয়েড যেটা আছে সেটা যদি আমরা এরিয়া বের করতে পারি, সেটাকে 2 দিয়ে গুণ দিলে কি আমাদের এতটুকুর উপরে কতটুকু লোড করতেছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? সো এখন আমরা কথা হচ্ছে যে এই ট্রাপিজয়েডের আমরা এরিয়াটা বের করার জন্য আমার দরকার, এখানে যদি আমরা ট্রাপিজয়েডের এরিয়াটা বের করতে চাই আমাদের মেইনলি এই ডিসটেন্সটা জানা দরকার, এই যে এতটুকু। আমরা কিন্তু এতটুকু জানি না, আমরা জানি এই পুরাটা, আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত জানি 60 ফিট। সো আমরা এর আগেই যে আরসিসি তেও দেখেছি যদি আমাদের এই যে এতটুকু কতটুকু আসবে আমরা জানি কি এইটা হচ্ছে 20 ফিট। ভালো মতো খেয়াল করেন এটা 20 ফিট, দ্যাট মিন্স এইখান থেকে কতটুকু পোর্শন, এই যে এই ট্রায়াঙ্গেল এই সাইডের পোর্শনটুকু কতটুকু পর্যন্ত হাইট হবে ট্রায়াঙ্গেলের, এই 20 ফিটের অর্ধেক, দ্যাট মিন্স 10 ফিট। একইভাবে এই সাইড থেকেও যদি আমরা কাউন্ট ডাউন করি এই সাইড থেকেও কত ফিট আসবে, 10 এতটুকু feet. পর্যন্ত 10 ফিট। দ্যাট মিন্স আমরা বলতে পারি কি এইখান থেকে এতটুকু পর্যন্ত কত ফিট আসবে বলেন তো, 60 ফিট মাইনাস 10 ফিট মাইনাস 10 ফিট, দ্যাট মিন্স কত ফিট, 40. 40 ফিট। এতটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা ডিসটেন্স জানি কত, সেটা 60 ফিট, তাই না? তাহলে কি আমরা এই ট্র্যাপিজয়েডের এরিয়া কিভাবে বের করতে পারি? ট্র্যাপিজয়েডের এরিয়া আমরা সূত্রটা জানি কি, Half হাফ into ইনটু সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল বাহু কোনটা ছিল, 40 আর 60, এই দুটোর যোগফল, তাই না? 60 প্লাস 40, 60 প্লাস 40 into 10. ইনটু 10। 10 এই 10টা কোথা থেকে আসছে, It's our height. এটা মধ্যবর্তী দূরত্ব, তাই না? বুঝা গেছে? সো এখন এই জিনিসটাকে আমরা কত দিয়ে গুণ করব বলেন তো? 2. 2 দিয়ে গুণ করব, কারণ কি আমার এই সাইডে একটা ট্রাপিজয়েডাল অংশ আছে, এই সাইডে একটা ট্রাপিজয়েডাল অংশ আছে। এই লেখাটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো আমরা যদি এই পোর্শনটুকু দেখি, এই যে এটা এরিয়াটা ক্যালকুলেট করেছে। সো এরিয়া ক্যালকুলেশন সবাই কারো কোনো বুঝতে সমস্যা আছে এটা এই লাইনটা? না স্যার। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এখন ওরা ধরে নিয়েছে যে আমাদের যে ফ্লোর ফিনিশের জন্য হচ্ছে 40 PSF, দ্যাট মিন্স হচ্ছে পাউন্ড পার স্কয়ার ফিট, আর হচ্ছে লাইভ লোড অন স্ল্যাব হচ্ছে 75 পার স্কয়ার ফিট। ঠিক আছে, এটা ওরা ধরে নিয়েছে, অ্যাজিউম করে নিয়েছে। এখন আমরা সার্ভিস ডেড লোড আমরা কিভাবে স্যার ক্যালকুলেট ফ্লোর ফিনিশটা কি স্যার? আচ্ছা, আপনারা ফ্লোর ফিনিশ আপনারা মনে হয় এর আগে দেখে আসছেন। আপনারা এস্টিমেশনে মনে পড়ে যে আমরা যে ফ্লোর ফিনিশেরও একটা এস্টিমেট করেছিলাম, আমাদের কি বলে বিএফএস দেওয়া হয়, তারপরে সিসি দেওয়া হয়, তারপরে এক রকমের ফ্লোর ফিনিশ ইউজ করা হয়। সে ফর সাপোজ আপনি এখানে যে আরসি স্ল্যাব দেওয়া হয়েছে সে ফর সাপোজ আপনার উপরে কি আমাদের এখানে যে ডিজাইনটা, এই ডিজাইনে একটা স্ল্যাব দেওয়া হয়েছে, এই স্ল্যাবের যদি উপরে যদি একটা সিমেন্ট আর স্যান্ডের যে প্লাস্টার ইয়াটা দেওয়া হয়, ফিনিশিংটা দেওয়া হয়,
স্ল্যাবে সেটা কি ফ্লোর ফিনিশ না, সেটাই হচ্ছে আমাদের মেইনলি ফ্লোর ফিনিশ। বুঝা গেছে? স্যার জি স্যার। এখনকার দিনে আমরা ফ্লোর ফিনিশ হিসেবে ইউজ করি, আমরা টাইলস ইউজ করি। আমরা যদি Tiles। আগে টাইলস আসার আগে আমরা যদি সনাতন পদ্ধতির কথা চিন্তা করি, যখন আমরা প্রায় ছোট ছিলাম, আপনারা মনে হয় অনেক ছোট ছিলেন, তখন হয়তোবা খেয়াল করবেন যে তখন কিন্তু টাইলসের এতটা প্রচলন ছিল না। তখন কিন্তু ওই যে দেখা যেত যে সিমেন্ট, স্যান্ড দিয়ে একটা মানে প্লাস্টারিং টাইপের একটা জিনিস করা হইতো, তাই না? মোজাইক করতে স্যার। মোজাইক না, মোজাইকও ঠিক বলা যায় না, এক রকমের সিমেন্ট স্যান্ড দিয়ে ইউজ করতো। ফ্লোর করতে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে মেইনলি ফ্লোর ফিনিশ। সো ওরা এই জিনিসটাকে ধরে নিয়েছে। এখন হচ্ছে এই পোরশনটুকু, আচ্ছা এই পোরশনটুকু হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এই পোরশনটুকু আমি আপনাদের একটু লিখে বুঝাতে চাই। এই জায়গাটা আপনাদের মেক্সিমাম মানুষজনই ভুল করবেন। এখন হচ্ছে আমাদের সার্ভিস ডেড লোডটা ক্যালকুলেট করতে হবে। ১৫০ ভ্যালুটা কোথা থেকে আসছে বলেন তো? আমরা জানি কি? ইউনিট ওয়েট স্যার। কনক্রিটের ইউনিট ওয়েট, এক্সাক্টলি। আচ্ছা, আর এই ৫ ভ্যালুটা কোথা থেকে আসছে বলেন তো? আমাদের স্ল্যাব থিকনেস। কনক্রিটের ইউনিট ওয়েটের সাথে আমাদের যে স্ল্যাব থিকনেস, আমাদের স্ল্যাবটা কিসে ছিল? কনক্রিটের না, এইজন্যই কনক্রিট ইউনিট ওয়েটের সাথে আমরা স্ল্যাব থিকনেসটাকে গুণ করেছি। আর এখানে ১২ দিয়ে ভাগ করা হয়েছে কেন? কারণটা কি? ইঞ্চিতে ছিল, সেটাকে আমরা ফিটে নিয়েছি। ঠিক আছে? আর এখানে ৪০ টা কি? ৪০ টা হচ্ছে এই যে আমাদের ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশের যে কত পাউন্ড পার স্কয়ার ফিট সেই ভ্যালুটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সার্ভিস ডেড লোড। ঠিক আছে? এখন সেটার সাথে এই যে এই ফ্যাক্টর গুলা 1000/60 আর হচ্ছে 1/1000, এই ভ্যালু গুলো আসলে কিভাবে আসতেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। সেটা নিয়ে যদি আমরা বলতে চাই, আমরা একটু খেয়াল করি। দেখেন এই যে ১৫০ এর ইউনিটটা কি বলেন? আচ্ছা, আমরা একটা হোয়াইট বোর্ড নেই। আচ্ছা, আমাদের ছিল কি কি? ১৫০, তাই না? ১৫০ হচ্ছে কনক্রিটের ইউনিট ওয়েট। ১৫০ কি? ইউনিটটা কি? ১৫০ পাউন্ড পার ফিট কিউব, তাই না? তাই না? এটা কি ইউনিট ওয়েট না কনক্রিটের? সেটার সাথে আমরা গুণ করেছি কত? আমরা যে থিকনেস, স্ল্যাব থিকনেস সেটা কত ছিল? সেটা আমাদের ফিট 5 ছিল, ইঞ্চি। তাই না? 5 ইঞ্চি। সরি, সেটা হচ্ছে আমাদের ফিট ছিল। দ্যাট মিনস এইটার সাথে তারপর আমরা যোগ করতেছি কত? ৪০। সো ৪০ টা কি ছিল? ৪০ টা হচ্ছে আমাদের পিএসএফ। পিএসএফ মানে কি? পাউন্ড পাউন্ড পার ফিট স্কয়ার। পাউন্ড পার ফিট স্কয়ার। দ্যাট মিনস পাউন্ড বাই ফিট স্কয়ার। ঠিক আছে? এখন দেখেন এখান থেকে এই পোরশনটুকু, এই যে ব্র্যাকেটের ভিতরে যে পোরশনটুকু, সেখানে দেখেন নিচে ফিট কিউব আছে, উপরে ফিট আছে। তাহলে কি একটা ফিট চলে যাচ্ছে, তাহলে এই দুটো গুণফল করলে আমি যে ইউনিটটা পাবো, আমি ইউনিটটা লিখতেছি। সেই ইউনিটটা কি আসবে? পাউন্ড পার ফিট স্কয়ার, ফিট তাই না? দ্যাট মিনস পাউন্ড পার ফিট স্কয়ার সাথে আমরা পাউন্ড পার ফিট স্কয়ার গুণ করতে পারতেছি। ঠিক আছে? সরি, যোগ করতে পারতেছি। সো এই দুইটা যোগ করার পরে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা কি ইউনিট কিসে আসবে? পাউন্ড পার ফিট স্কয়ার। পাউন্ড পার ফিট স্কয়ার। আচ্ছা, সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করব, সেই ভ্যালুটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের আচ্ছা, সেই ভ্যালুটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের যে লেন্থটা ছিল সেটা দিয়ে। সরি, সেটাকে আমরা ভাগ করব হচ্ছে সেটাকে আমরা গুণ করব হচ্ছে আমাদের যে কত এরিয়া ছিল। আমাদের এরিয়া কত ছিল? টোটাল এরিয়া ১০০০ পেয়েছিলাম। কিভাবে পাইছিলাম আমরা যদি একটু খেয়াল করি, তাই না? ১০০০ ফিট স্কয়ার। বুঝা যাচ্ছে? কারো কোনো রেসপন্স নাই। জি স্যার। আচ্ছা, সো সেটাকে আমরা ১০০০ দিয়ে ১০০০ দিয়ে গুণ করতেছি। সো আমরা যদি আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই, দ্যাট মিনস সেটাকে আমরা যে ১০০০ দিয়ে গুণ করতেছি, তার মানে উপরে কি আমাদের ইউনিটটা কত? ফিট স্কয়ার, তাই না? এখন আমাদের যে বিমটা ছিল সেই বিমটার লেন্থ কত ছিল বলেন তো? যে বিমটা আমরা ডিজাইন করতেছি, লেন্থটা স্যার 40। কিভাবে 40 ছিল? 60 ছিল স্যার, 60।
আমাদের এই বিমটার লেন্থ কত ছিল বলেন? 60 স্যার। দ্যাট মিন্স আমাদের সেই 60 দিয়ে আমরা ভাগ করে দিব এখন। দ্যাট মিন্স 60 60টা কি ফিট স্কয়ার নাকি ফিট? 60 কি ফিট স্কয়ার নাকি ফিট বলেন তো? লেন্থ লেন্থ অবশ্যই ফিটে হবে, তাই না? কি কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? কারো কি কোথাও কোনো বুঝতে সমস্যা হচ্ছে? সেটার সাথে আমরা মাল্টিপ্লাই করব কি দেখেন, আমাদের এখানে ইউনিট গুলো আছে, আমাদের তাহলে এখানে ইউনিট গুলো কি কি থাকতেছে? এই সাইডে ফিট স্কয়ার, এই সাইডে ফিট স্কয়ার চলে যাচ্ছে। হ্যালো, স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে, আচ্ছা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা স্যার আজকে আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা মানে একটু সমস্যা হচ্ছে, এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার এখন আচ্ছা। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আসলে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, এই বিডি লাইনের ইয়াটা একটু সমস্যা হয়। আচ্ছা আমরা তাহলে কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে 150 যেই আচ্ছা আমরা এখানে ফার্স্টের যে ইউনিটটা পেয়েছিলাম ওই যে 150 এর সাথে যে আমরা কত ইঞ্চি থিকনেস ছিল সেটার সাথে আমরা যোগ করেছিলাম কি আমাদের যে ফ্লোর ফিনিশ, সেটা যোগ করে আমরা যে ইউনিটটা পেয়েছিলাম সেটা কি কিসে পেয়েছিলাম? পাউন্ড পার ফিট স্কয়ারে, মনে আছে? একটু জি আগে স্যার। দেখিয়েছি। আচ্ছা pound per foot square। পাউন্ড পার ফিট স্কয়ার, দ্যাট মিন্স পার স্কয়ার আমাদের পার স্কয়ার ফিটের জন্য কত পাউন্ড সেটা পেয়েছি। আর আমাদের পুরা এরিয়াটা কত, আমরা কত এরিয়ার জন্য মানে কত এরিয়া ওই স্ল্যাবের জন্য লোডটা পড়তেছে মেইনলি 1000 ফিট স্কয়ারের জন্য, তাই না? আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, তাই না? দুইটা ট্রাপিজয়েডাল, দুই সাইডে অংশ, স্যার। তাই না? এরিয়া। আর আমাদের লেন্থটা কত ছিল? সেই লেন্থটা ছিল কত আমাদের বিমের? 60 ফিট। 60 60 ফিট। ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত যদি আমরা করি তাহলে কি দেখেন আমাদের ইউনিট গুলা কি কি? এখানে ইউনিট কনভার্সনটা একটু বড় বিষয়। কারণ কি আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কিপ পার ফিটে চলে যাব। সো আমরা যদি কিপ পার ফিটে চলে যেতে চাই তাহলে দেখেন এই সাইড থেকে ফিট স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? আর থাকতেছে কি? পাউন্ড পার ফিট। পাউন্ড পার ফিট। সো আমরা জানি কি? আমরা একটা সূত্র জানি না? 1000 পাউন্ড সমান 1 কিপ। জি জানি? স্যার। জি সো স্যার। দ্যাট মিনস আমরা যদি এটাকে এখন আছে কি পাউন্ড পার ফিট, সেটাকে যদি আমি কিপ পার ফিটে নিতে চাই তাহলে কি করব? এটাতে ভাগ দিব স্যার। 1000 দিয়ে ভাগ দিব। জি স্যার। ঠিক আছে? সো এই জিনিসটাই এখানে করা হইছে। আমরা যদি এখানে চলে আসি, দেখেন এই যে 1000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে কারণ কি? আমাদেরকে কিপ পার ফিটে নেওয়া হয়েছে। ঠিক আছে? আর এই পোরশনটা তো আমি বুঝিয়েছি, এটা হচ্ছে ইউনিট ওয়েট কংক্রিটের, এটা হচ্ছে আমাদের স্ল্যাব, যেটা স্ল্যাবের থিকনেস। আর এই 40 টা কি? 40 টা হচ্ছে ফ্লোর ফিনিশের যেই পার স্কয়ার ফিটে যে কত পাউন্ড ভ্যালু সেটা। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের যে এই যে এরিয়াটা আমরা যে যতটুকু পোরশনের স্ল্যাবের যে এরিয়াটা সেই এরিয়ার কতটুকু পোরশন সেটা, আর এই 60 টা হচ্ছে আমাদের যে বিমের লেংথ সেটা। বুঝা গেছে এতটুকু পর্যন্ত এই ভ্যালুটা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা স্যার। এটা সবাই ক্যালকুলেট করতে পারবেন তো? এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকেই ভুল করেন। তো এই জায়গাটা আমি এজন্য একটু লেখা একটু আস্তে আস্তে বুঝাইছি। আচ্ছা এরপরে একই জিনিস, সেম জিনিস এখন হচ্ছে আমরা ডেড লোড ক্যালকুলেট করছি, এখন হচ্ছে লাইভ লোড ক্যালকুলেট করব। লাইভ লোডের জন্য কি আমাদের এখানে কি শুধুমাত্র এই যে আমাদের যে স্ল্যাব এখানে যে লাইভ লোড অন স্ল্যাব যেটা ধরে নেওয়া হয়েছে 75, সেই 75 কেই সেইটা সেম প্রসিডিউরে আমাদের করা হয়েছে, কিপ পার ফিটে নেওয়া হয়েছে। বুঝা গেছে? জি স্যার। পারবো এতটুকু জি পর্যন্ত? স্যার, পারবো। আচ্ছা পারবো ঠিক স্যার। আছে। আচ্ছা এখন দেখেন এই ছবিটাতে আমি আপনাদের আঁকতে মানা করি। এই ছবিটা আঁকার দরকার নাই আপনাদের রিপোর্টেও। আপনার রিপোর্টে মেইনলি এই ছবিটা, এই ফিগারটা দিবেন। আচ্ছা এখন হচ্ছে আমরা ডেড লোড পেয়েছি, আমরা লাইভ লোড পেয়েছি। ঠিক আছে? স্যার কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনটা মনে হয় হোয়াইট বোর্ডটা শেয়ার করা স্যার। জি স্যার। হোয়াইট বোর্ড শেয়ার করা। আচ্ছা জি স্যার। এখন দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার। এখন দেখতে পাচ্ছি। আচ্ছা সো আমাদের এই যে সার্ভিস ডেড লোড যেটা ক্যালকুলেট করেছি সেটা তো স্যার সবাই কোন ছবিটা আঁকবো না আরেকবার একটু বলবেন? আচ্ছা আমি আবার বলতেছি, সার্ভিস ডেড লোড আমরা এই যে কিপ পার ফিটে কিভাবে পেয়েছি সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা আর একইভাবে সার্ভিস লাইভ লোডের জন্য দেখেন আমাদের কি এই যে এখানে 75 পিএসএফ যেই ভ্যালুটা সেটার সাথে আমরা সেম প্রসিডিউরে এই পোরশনটুকু মাল্টিপ্লাই করব
মাল্টিপ্লাই করি কি আমাদের কিপ পার ফিটে কতটুকু সেটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমরা এতটুকু পর্যন্ত আমাদের এই যে ডেড লোড আর লাইভ লোড কিভাবে ক্যালকুলেশন করতেছি, কারো যদি কোনো সমস্যা না থাকে আমি তাহলে বাকি অংশ যাব। সমস্যা আছে এখানে যদি ক্যালকুলেশন ভুল হয় আপনাদের পুরো রিপোর্ট কিন্তু ভুল হইতে থাকবে। কারো কোথাও কোনো সমস্যা আছে? ইউনিট কনভার্সন বুঝি নাই, কিভাবে পিএসএফ থেকে কি কিপ পার ফিটে নেওয়া হচ্ছে, এগুলো যদি না বুঝে থাকে আমাকে বলতে পারেন এখন। স্যার বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আপনাদের হচ্ছে এই যে এই ফিগার 3.8 এই ফিগার 3.8 টা আপনাদের রিপোর্টে দেওয়া লাগবে না, ঠিক আছে? আপনাদের জাস্ট এই ফিগার 3.9 টা দিবেন, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই যে আমরা এর আগের ল্যাব গুলোতেও করেছি, এর আগের রিপোর্টও, যে আমাদের যে ডেড লোড আর লাইভ লোড পেয়েছি সেই ডেড লোড 3.7 যে ফিগারটা আছে এটাও দিব না? 3.7, আচ্ছা 3.7 এর এই ফিগারটা তো অবশ্যই দিবেন। আমি জি, স্যার। বলেছি মানা করেছি 3.8 টা, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে 3.9 ফিগারটা আমরা রাখবো হচ্ছে মেইনলি ফ্যাক্টর লোড দিয়ে। আমরা জানি কি আমরা যখন ডেড লোড আর লাইভ লোড পেয়ে যাব তখন কি সেটাকে আমরা একটা ফ্যাক্টর করে ক্যালকুলেট করি না, সেই ফ্যাক্টরাইজেশন করা হয়েছে। দেখেন আমাদের ডেড লোড কত পেয়েছিলাম, আমাদের ডেড লোড এখানে কত পেয়েছিলাম, এখানে ডেড লোড কত দেওয়া আছে কনসেন্ট্রেটের জন্য 78, আর লাইভ লোড কত দেওয়া আছে কনসেন্ট্রেটের জন্য 58। সো সেটাকে যদি আমরা কনসেন্ট্রেটেড ডেড লোড এই 78 আর 58 ডেড লোড আর লাইভ লোডের জায়গায় বসাই তাহলে আমরা কত কিপ পার ফিট সেটা পেয়ে যাচ্ছি। সেটা কি কনসেন্ট্রেটেড, দ্যাট মিন্স। আর এখানে একটা জিনিস বলে দেওয়া হয়েছিল, সেই কনসেন্ট্রেটেড ডেড লোড আর লাইভ লোডটা কোথায় কাজ করবে, এট দা মিড পয়েন্ট। দ্যাট মিন্স আমাদের এই সেকশনের মিড পয়েন্ট কোথায়, যদি আমাদের সেকশনের লেন্থটা 60 ফিট হয়ে থাকে তাহলে মিড পয়েন্ট কি এই সাইড থেকে 30 ফিট আর এই সাইড থেকে 30 ফিট, দ্যাট মিন্স মাঝখানে। সো এখানেই এই লোডটা কাজ করতেছে, দ্যাট মিন্স এই ভ্যালুটা কোথায় কাজ করবে, এট দা মিড পয়েন্ট। বুঝা গেছে? আচ্ছা আর হচ্ছে ইউনিফর্ম লোড। ইউনিফর্ম লোড কোনটা, এই যে আমাদের সার্ভিস ডেড লোড আর সার্ভিস লাইভ লোড যেটা পেয়েছি ডাব্লিউডি আর ডাব্লিউএল, সেই ডাব্লিউডি আর ডাব্লিউএল এর বসিয়ে সেটাকে ফ্যাক্টরাইজেশন করে আমরা ইউনিফর্ম লোডটা ভ্যালু পেয়েছি। সেই লোডটা কি পুরোটা ইউনিফর্ম, পুরোটা আমাদের ইয়া জুড়েই কাজ করবে। সেই ভ্যালুটা হচ্ছে 4.04 ভ্যালুটা ইউনিফর্ম লোড। বুঝা গেছে? এই ছবিটা কিভাবে আঁকবো? স্যার আমরা প্লেট গার্ড স্যার ইউএসডি মেথডে স্যার ডিজাইন করি স্যার। হ্যাঁ ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? স্যার সার্ভিস ডেড লোডটা স্যার মিনিং সেটা একটু বুঝুন স্যার। আচ্ছা এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যে ডেড লোড গুলা, দেখেন আমাদের কি উপরের যে স্ল্যাব দেওয়া আছে না, সেই স্ল্যাবের জন্য কি আমাদের একটা লোড আসতেছে না, সেই স্ল্যাবের যে সেলফ ওয়েট সেটাই তো একটা স্ল্যাবের লোড, তাই না? সো এই জন্যই কি আমাদের স্ল্যাব যে কনক্রিট স্ল্যাব সেটাকে কি কনক্রিটের যে ইউনিট ওয়েট সেটাকে আমরা গুণ করতেছি কি কনক্রিটের যে আমাদের স্ল্যাবের যে থিকনেস ছিল সেটা দিয়ে আমরা মেইনলি, তারপর কত এরিয়া সেগুলো দিয়ে গুণ করি আমাদের কি স্ল্যাবের পোর্শন গুলোর জন্যই আমরা মেইনলি ডেড লোড আর স্ল্যাবের পোর্শনে কতটুকু লাইভ লোড আসতেছে সেইগুলো ক্যালকুলেট করছি। এটাই হচ্ছে সার্ভিস ডেড লোড আর সার্ভিস লাইভ লোড। বুঝা গেছে? স্ল্যাবের পোর্শনের অংশটুকুই কিন্তু পুরাটা জুড়েই থাকবে ইউনিফর্ম, এটাকে বলতেছি আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যেটা আমরা পাচ্ছি 4.04 ফ্যাক্টরাইজেশন করার পরে। সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে এই ছবিটা আপনাদের আঁকবেন ক্লিয়ারলি। এরপরে হচ্ছে আমাদের এখন মেইনলি হচ্ছে আমরা এখন সেকশন ডিজাইনে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, সেকশন ডিজাইন গুলো খুবই সহজ। সো প্রথমে আমাদের কি কি স্টেপ ফলো করব এই স্টেপ গুলো আপনাদের এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে। তো প্রথমে বলে দেওয়া হয়েছে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই যে আমরা যদি পেজ 66 এ চলে যাই, পেজ 66 এ ডিজাইন প্রসিডিউর, কি কি প্রসিডিউর আমরা ডিজাইন করব সেটা বলে দেওয়া আছে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওভারঅল ডেপথটা সিলেক্ট করতে হবে। সো এখানে ওরা বলে দিয়েছে ওভারঅল ডেপথ কি হবে, ওভারঅল ডেপথ হবে হচ্ছে 1/10 to 1/12 অফ দ্য স্প্যান লেংথ। দ্যাট মিন্স স্প্যান লেংথের 1/10 আর 1/12 এর মধ্যে হবে। ঠিক আছে, সো আমরা যদি চলে যাই প্রথমে হচ্ছে আমাদের ওভারঅল ডেপথ ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ওভারঅল ডেপথ ক্যালকুলেশন। সো আমাদের কি বলেছি স্প্যান লেংথের 1/10 আর স্প্যান লেংথের 1/12। আপনাদের এখানে একটু ভুল আছে, এটাকে 10টাকে 12 করে দিবেন। ঠিক আছে, বুঝা গেছে? সো আমাদের স্প্যান লেংথ কত ছিল 60 ফিট, তাই না? 60 ফিটকে আমরা 12 দিয়ে গুণ করেছি কি 12 ইঞ্চি, 1 ফিট সমান 12 ইঞ্চি। একইভাবে স্প্যান লেংথ এখানে 60 ফিটকে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাকে যদি 10 দিয়ে ভাগ করেন এই ভ্যালুটা পাবেন, এটাকে 12 দিয়ে ভাগ করলে
এই ভ্যালুটা পাবেন, এই দুইটা ভ্যালু পাইছেন। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখেন গাইডলাইনে দিয়ে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ অফ দ্য বিম কত দেওয়া আছে 65, দ্যাট মিন্স ম্যাক্সিমাম 65 হতে পারবে। সো আমরা এখানে পেয়েছি 72 আর 60, দ্যাট মিন্স কি আমাদের ভ্যালুটা যে চুজ করব সেটা either 60 অপেক্ষা বড় হবে কিন্তু 65 অপেক্ষা ছোট হতে হবে, কারণ ওরা আমাদের বলে দিয়েছে যে ম্যাক্সিমাম আমরা 65 পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে, ওভারঅল ডেপথ এর বেশি যাতে যাইতে পারবো না আমরা। দ্যাট মিন্স আমাদের এই যে সেকশনে একদম টপ ফ্লেঞ্জ থেকে বটম ফ্লেঞ্জ পর্যন্ত এই যে ওভারঅল ডেপথ সেটা হচ্ছে 65 ইঞ্চি আমরা পর্যন্ত ম্যাক্সিমাম ধরতে পারবো, ওরা বলে দিচ্ছে। বুঝা গেছে? এখন আমরা ওরা যেহেতু ম্যাক্সিমাম বলে দিয়েছে 65 ইঞ্চি, সো আমরা ধরে নিলাম 65 ইঞ্চি। আচ্ছা, এখন সে ফর সাপোজ আপনাকে 65 ইঞ্চি বলে দেওয়া আছে, আচ্ছা আপনাকে ম্যাক্সিমাম পারমিসিবল বলে দেওয়া হচ্ছে 62 ইঞ্চি। ঠিক আছে, আর আপনার এখানে সে ফর সাপোজ দুইটা ভ্যালু আসতেছে, একটা আসতেছে 60 আর একটা আসতেছে 70। সো আপনি ভ্যালু কোনটা ধরবেন বলেন তো? আপনি ওভারঅল ডেপথের ভ্যালুটা কোনটা ধরবেন তখন? এটা মাঝামাঝি কোন একটা ভ্যালু। দুইটার মাঝামাঝি কোনো একটা ভ্যালু ধরতে পারবেন না, কারণ আপনাকে বলে দিয়েছে ম্যাক্সিমাম পারমিসিবল যদি 62 হয় তাহলে কি আপনাকে অবশ্যই 60 থেকে 62 এর মধ্যে ধরতে হবে। এইদার ধরতে পারেন 60 অথবা 61 অথবা 62, কিন্তু 62 এক্সিড করা যাবে না। সো এখানে যেহেতু ওরা বলেই দিয়েছে, দেখেন আমাদের এই ম্যাথের মধ্যে বলেই দেওয়া আছে ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ, বিমের ডেপথ বলে দেওয়া আছে 65 ইঞ্চি, দ্যাট মিন্স 65 এর বেশি আমরা ধরতে পারবো না। সো আমরা ধরে নিয়েছি আমরা ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে 65 ইঞ্চি আমরা ধরে এখন আমরা দেখব কি অবস্থা। ঠিক আছে, এখন আমরা যদি 65 ধরি, টোটাল ডেপথটাকে যদি আমরা 65 ইঞ্চি ধরি, তাহলে দেখেন আমরা ফার্স্ট ট্রাই করি এই ফ্লেঞ্জটা হচ্ছে 1.5 ইঞ্চি, আমাদের ফার্স্ট ট্রায়াল করতেছি ফ্লেঞ্জটাকে 1.5 ইঞ্চি। দ্যাট মিন্স দেখেন আমাদের ফ্লেঞ্জ আছে কি দুই সাইডে দুইটা ইউনিফর্ম ফ্লেঞ্জ ধরে নিচ্ছি 1.5 আর 1.5। দ্যাট মিন্স তাহলে আমাদের এই ডেপথ এই যে এতটুকু ডেপথ পেয়ে যাব। সো 1.5 টাইমস 2 মাইনাস এইটা বিয়োগ করব হচ্ছে 65 থেকে, তাহলে পেয়ে যাব কি এই ওয়েব পোর্শনটুকু ডেপথ পেয়ে যাব যেটা হচ্ছে 62 ইঞ্চি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা কি পেয়েছি, আমরা হচ্ছে টোটাল ডেপথ পেয়েছি, আমরা হচ্ছে এই ওয়েব পোর্শনের কতটুকু ডেপথ সেটা আমরা ডিজাইন করতে পেরেছি যে এতটুকু ডেপথ পর্যন্ত নিব। এখন আমাদের জানতে হবে যে আমাদের এই যে এই ওয়েব পোর্শনটুকুর থিকনেস কতটুকু হবে। ঠিক আছে, সো আমাদের যখন থিকনেস ক্যালকুলেট করতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে কি টু ডিটারমাইন দ্য ওয়েব থিকনেস ফার্স্ট দ্য লিমিটিং ভ্যালুস অফ h/tw have to be examined. That means আমাদেরকে h/tw এর ভ্যালুটাকে আমাদের এক্সামাইন করতে হবে। সো আমরা যদি h/tw এক্সামাইন করতে চাই, আমরা চলে যাব আমাদের যে গাইডলাইনে যে ফর্মুলাগুলো দেওয়া আছে, এই ফর্মুলাগুলো আপনাদের পরীক্ষাও দিয়ে দেওয়া থাকবে আশা করি। আমরা চলে যাব হচ্ছে পেজ 60 তে। আচ্ছা, পেজ 60 তে যদি আমরা চলে আসি, দেখেন এখানে বলে দেওয়া আছে যে আমাদের h/tw এর ভ্যালুটা আমরা কিভাবে সিলেক্ট করব। প্রথমে দেখেন এখানে একটা অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে a/h। এখন যদি a/h এর মান 1.5 অপেক্ষা ছোট হয়, ঠিক আছে, তখন আমরা এই h/tw এর ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ইউজ করব, আর a/h এর মানটা যদি মোর দেন 1.5 হয় তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। ঠিক আছে, এখন a জিনিসটা কি, আমরা h তো জানি, h হচ্ছে এই যে ডেপথটা। ঠিক আছে, এখন এটা কি, a হচ্ছে ক্লিয়ার ডিসটেন্স। দ্যাট মিন্স আমাদের এই সাইডে যে ইন্টারমিডিয়েট স্টেফেনার আছে, এই সাইডে ইন্টারমিডিয়েট স্টেফেনার থেকে এর পরের ইন্টারমিডিয়েট স্টেফেনার পর্যন্ত এই দুটো ইন্টারমিডিয়েট স্টেফেনার মাঝখানে যে ডিসটেন্সটা সেটাকে আমরা বলতেছি a। দ্যাট মিন্স a/h অপেক্ষা a/h এর ভ্যালু যদি আমরা 1.5 অপেক্ষা ছোট হয় তাহলে আমরা এই কেসটা কাউন্ট ডাউন করব এই ইকুয়েশন, আর a/h এর ভ্যালু যদি আমার 1.5 অপেক্ষা বড় হয় তাহলে আমরা এইটা ইউজ করব। সো আমরা এখানে মেইনলি দুটোটা দিয়েই ট্রাই করব। ঠিক আছে, সো আমরা যদি দেখি প্রথমে আমরা ধরে নিচ্ছি a/h এর ভ্যালু 1.5 অপেক্ষা ছোট, কারণ কি আমরা এখনো ডিজাইন করি নাই a/h এর ভ্যালু কত সেটা আমরা এখনো জানি না। সো আমরা ধরে নিচ্ছি a/h প্রথমে 1.5 অপেক্ষা ছোট। ঠিক আছে, যদি ছোট হয় তাহলে আমরা একটু আগে ডিজাইনে দেখেছি আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এখন দেখেন আমরা কি e এর ভ্যালুটা জানি আর fy এর ভ্যালু জানি, e আর fy এর ভ্যালু যদি বসায় দিই তাহলে h/tw এর একটা ভ্যালু পেয়ে যাব। এখন দেখেন আপনারা আমাকে বলেন এই h/tw ম্যাক্সিমাম এর ভ্যালুর মধ্যে
এই দুইটা ভ্যালুর মধ্যে আমরা কোন ভ্যালুটা জানি বলেন তো? এইচ কি ছিল? স্যার এইচ এর ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা জানি, তাই না? জি স্যার। এইচটা কি ছিল? এইচটা হচ্ছে এই যে ওয়েবের যে হাইট সেটা হচ্ছে এইচ 62। সো এইচ এর ভ্যালুটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু ওয়েবের যে ওয়াইড সেই ভ্যালুটা কিন্তু আমরা জানি না। এটা কিন্তু আমাদের বের করা দরকার, তাই না? এখন দেখেন, এখন বিষয়টা হচ্ছে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করি। h/tw এর মান আমার হইতে হবে ম্যাক্সিমাম। এই ভ্যালুটা আসবে যখন h/tw এর মান ম্যাক্সিমাম হয়। এখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে? যখন এই ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হওয়া পসিবল বলেন তো? যখন tw এর মানটা ছোট হবে, যখন ডিনোমিনেটর, আচ্ছা আমরা জানি কি, সে ফর সাপোজ আমাদের এটা হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। আমরা জানি কি, আমরা যদি একটা ভ্যালুটাকে যদি যত ছোট জিনিস দিয়ে ভাগ করব তত কি রেজাল্টটা কি তত বড় আসবে না, ম্যাক্সিমাম আসবে না? সে ফর সাপোজ আমার উপরে আছে 100, নিচে আমি ভাগ করলাম 100 কে 1 দিয়ে। 100 কে 1 দিয়ে ভাগ করলে আমার রেজাল্টটা কি? 100 আসতেছে। 100 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার রেজাল্ট কত আসতেছে? 50 আসতেছে। দ্যাট মিনস আমি হর, যেটাকে আমি ডিনোমিনেটর বলতেছি, সেটা আমি যত বাড়াবো তত কি আমার রেজাল্টটা কি আস্তে, আস্তে কমে যাচ্ছে না? দ্যাট মিনস কি, আমার এই ভ্যালুটা মেক্সিমাম যদি আনতে চাই, আমাদের এই রেজাল্টটা মেক্সিমাম হবে h/tw এর মান কখন? যখন আমাদের এই ডিনোমিনেটর যত ছোট হবে। সেজন্যই বলা হইছে মিনিমাম tw। বুঝতে পারছি? কি সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এজন্যই এখানে কিন্তু মিনিমাম tw বলা হয়েছে। যদিও এখানে ম্যাক্স বলা হয়েছে, এখানে মিনিমাম কেন বলা হয়েছে সেটা সবাই বুঝতে পারছি তো? এখানে কিন্তু ম্যাক্সিমাম লেখা। কারণ কি? h/tw এর মান ম্যাক্সিমামের জন্য আমার কি tw এর মানটা অবশ্যই মিনিমাম হতে হবে। কারণ কি? হর যত ছোট হবে আমার কি h/tw এর মানটা তত বড় হবে, তাই না? সেজন্যই মিনিমাম tw। আচ্ছা, এখন দেখেন আমাদের h এর যে ভ্যালুটা 62 ছিল সেই ভ্যালুটাকে আমরা বসিয়ে দিয়েছি। সেই ভ্যালুটা বসিয়ে দিলে আমরা tw এর একটা মিনিমাম ভ্যালু পেয়ে গিয়েছি। যে মিনিমাম কত আমাদের ওয়াইড হতে হবে, আমাদের যেই ওয়েবটা সেই ওয়েবের থিকনেস কতটুকু সেটা আমরা পেয়ে গিয়েছি। সো এটা হচ্ছে আমাদের এই একটা কেসের জন্য পেলাম। একইভাবে আরেকটা কেস আমরা দেখেছি আমাদের গাইডলাইনে a/h। a/h এর ভ্যালু যখন 1.5 অপেক্ষা বেশি হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলায় একইভাবে e আর fy এর মান জানা। যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা h/tw ম্যাক্সিমামের একটা মান পাবো। এখন একই প্রসিডিউরে আমরা h এর মানটা জানি। যদি জানি তাহলে আমরা tw এর মানটা পেয়ে যাব। মিনিমাম tw কত সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? দ্যাট মিনস এখন আমরা যদি খেয়াল করি এই দুইটা ভ্যালু, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুইটা ভ্যালু যদি একটু খেয়াল করি তাহলে দেখা যায় কি এই দুইটা ভ্যালুর মধ্যে বড় কোনটা বলেন তো? 0.182 নাকি 0.192? 192। 0.192। দ্যাট মিনস আমাদের tw মিনিমাম 0.192 হইতেই হবে। এখন এটার বড় সেকশন আমরা দিয়ে ট্রাই করব। এখন 5/16 করলে কত আসে বলেন তো? ক্যালকুলেটর নেন। ক্যালকুলেটর নিয়ে একটু বলেন 5/16 কত আসে বলেন? 0.3125। 0.31। আচ্ছা ধরে নিলাম 0.3। তাহলে দেখেন আমাদের মিনিমাম আসতে হবে 0.192। সো আমরা সেটা অপেক্ষা একটা বড় সেকশন নিলাম। ঠিক আছে? আমাদের মিনিমাম এত হইতেই হবে। সো দ্যাট মিনস সেটার অপেক্ষা বড় একটা সেকশন নিয়ে আমরা এখন ডিজাইন করব। সো এটা হচ্ছে আমাদের tw, আমাদের থিকনেস। আর এই 62 ভ্যালুটা কি ছিল? আমাদের হাইট, ওয়েবের যে হাইট। সো এখন কাজ হচ্ছে আমাদের ডিজাইন দেখতে হবে যে আমাদের যে ওয়েবটা নেওয়া হয়েছে সেই ওয়েবটা কি স্ল্যান্ডার নাকি স্ল্যান্ডার না। ঠিক আছে? যদি স্ল্যান্ডার হয়ে থাকে তাহলেই আমরা AISC দিয়ে ডিজাইন করতে পারবো। আর যদি স্ল্যান্ডার না হয় তাহলে আমরা AISC দিয়ে ডিজাইন করতে পারবো না। সো এটার জন্য আমরা আমাদের পিছনে চলে যাব, আমাদের যেই ডিজাইন প্রসিডিউর দেওয়া আছে সেখানে। যদি আমরা একইভাবে পেজ 60 তে চলে যাই, আচ্ছা দেখেন পেজ 60 তে বলা হয়েছে কি যে যদি আমাদের ওয়েবটা স্ল্যান্ডার হয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। ঠিক আছে? আর যদি স্ল্যান্ডার না হয়, যদি আমাদের নন কম্প্যাক্ট হয় তাহলে আমাদের এই ফর্মুলা। ঠিক আছে? তাই তো? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা যেটা করব তাহলে হচ্ছে আমরা h/tw এর সাথে একটা চেক দিব। h/tw এর সাথে দ্যাট মিনস আমরা h/tw এর সাথে এই পোরশনটুকুর একটা চেক দিব।
ঠিক আছে? যদি এই পোরশনটুকু থেকে ছোট হয় তাহলে বুঝবো কি সেটা নন কমপ্লিট, দ্যাট মিনস আমরা ডিজাইন করতে পারবো না। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই অংশটুকু আনতে হবে। দ্যাট মিনস h/tw এর মান অবশ্যই বড় হতে হবে এই ভ্যালুটা থেকে। সো আমরা এই জিনিসটা একটু চেক দিয়ে দেখবো এটা কি স্ল্যান্ডার নাকি নন কমপ্লিট। সো আমরা সেই চেকটাই এখন দিব। সো আমরা হচ্ছে এখন ওয়েবের যে পোর্শনটা সেটা চেক দিব। আমরা h এর ভ্যালুটা জানি 62 আর tw কোনটা? এই যে আমরা tw যেটা চুজ করেছি সেই ভ্যালুটা এখানে বসাবো। ঠিক আছে? বসিয়ে আমরা h/tw এর একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন h/tw এর ভ্যালু পাওয়ার পরে আমরা কিসের সাথে চেক দিব? এই ভ্যালুটার সাথে চেক দিব। আমরা একটু আগে দেখেছি, তাই না? এই ভ্যালুটার সাথে চেক দিয়ে দেখা গেল ঠিক আছে h/tw এর মানটা বড়। দ্যাট মিনস আমার কি বলা যায়? এটা একটা স্ল্যান্ডার। সো স্ল্যান্ডার বলেই আমরা এখন ডিজাইন করতে পারবো। যদি স্ল্যান্ডার না হয় তাহলে আমরা কি করব? যদি সে ফর সাপোজ আমার এই ভ্যালুটা বড় আসছে, এটা ছোট আসছে, তখন আমরা কি করতে হবে? এই ভ্যালুটাকে তখন আমাদের কি করতে হবে? এই ভ্যালুটাকে বাড়াইতে হবে। এই ভ্যালুটাকে বাড়ানোর জন্য কি করা যেতে পারে বলেন তো? টিডব্লিউ ছোট করতে হবে স্যার। এই যে এই tw যেটা আমরা চুজ করেছি 0.3 সেটাকে আমরা 0.25 করব। আরো ছোট করব। এইভাবে ছোট করে করে চেক করে আমরা এটাকে স্ল্যান্ডার ওয়েভটাকে স্ল্যান্ডারে নিয়ে আসব। বুঝা গেছে? স্যার আচ্ছা। আপনাদের মানে প্লেট গার্ডের প্রশ্নটা কিন্তু মনে হইতে পারে আপনাদের কাছে কঠিন। আসলে মানে ১ম দিকে আজকের প্রশ্নটুকু খুব সহজ। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের ফ্ল্যাঞ্জ সাইজ নিয়ে। দেখেন, আমরা কিন্তু এই যে আমাদের ফ্ল্যাঞ্জের যে থিকনেস কতটুকু সেটা পেয়ে গিয়েছি। কিন্তু ফ্ল্যাঞ্জের এই যে সাইজটা, এই সাইজটা কিন্তু আমরা এখনো জানি না। তাই না? সো এখন হচ্ছে আমরা এই ফ্ল্যাঞ্জের সাইজ নিয়ে কাজ করব। সো আমরা একটু আগে জেনে এসেছি থিওরিতে ফ্ল্যাঞ্জ পোরশনটা কি করে? কোন অংশটা ক্যারি করে? ফ্ল্যাঞ্জটা বেন্ডিংটা ক্যারি করতেছে, তাই না? সো দ্যাট মিনস আমাদেরকে বেন্ডিং মোমেন্ট এখানে মানে কতটুকু প্রোডিউস হচ্ছে সেটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সো আমরা এই এই জিনিসটা কিভাবে ক্যালকুলেট করছে আমরা একটু দেখি। কোন ফর্মুলা তারা ইউজ করেছে। সো আমরা যদি বলি mu ইকুয়াল টু আচ্ছা, প্রথমে বলেন হচ্ছে প্রথমে বলেন যে যখন কনসেন্ট্রেটেড লোড আসে, কনসেন্ট্রেটেড লোডের জন্য মোমেন্ট কি হয় বলেন তো? কনসেন্ট্রেটেড লোডের জন্য ইকুয়েশনটা কি বলেন তো? W/L²/8 কিভাবে? ওটা তো হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। যখন ইউনিফর্মলি লোড আর কনসেন্ট্রেটেড লোড দুইটার মধ্যে পার্থক্য কি জানেন আপনি? এই যে এই লোডটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, পুরোটা অংশ জুড়ে হচ্ছে। আর এই যে লোডটা শুধুমাত্র একটা পয়েন্টে হচ্ছে সেটাকে আমরা বলতেছি কনসেন্ট্রেটেড লোড। এখন দেখেন আমার কনসেন্ট্রেটেড লোডের জন্য আমরা সূত্র হচ্ছে WL/4 আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এর জন্য এই যে আপনি মাত্র যেটা বললেন WL²/8। ঠিক আছে? সো এই দুইটা ইকুয়েশন এখানে বসানো হয়েছে। এটা কি কনসেন্ট্রেটেড লোডের জন্য, এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। আচ্ছা, এই W এর ভ্যালুটা কি? W এর ভ্যালুটা কোথা থেকে আসছে? আমরা যদি চলে যাই ফিগারে, এই যে এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড লোডের জন্য W। বুঝা গেছে? আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য কি W কি? এটা না 4.04। সো আমরা যদি চলে যাই, এই যে 4.04 হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর আমাদের লেন্থটা কত ছিল? বিমের লেন্থ 60 ফিট। ঠিক আছে? সো এই ফর্মুলাটা বসিয়ে আমরা কত ফিট পার কিপ সেই ভ্যালুটা পেয়ে গেছি মোমেন্টের। ঠিক আছে? এখন আমাদের এই যে মোমেন্টের যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটার থেকে আমরা বের করব কতটুকু এরিয়া হইতে হবে আমাদের ফ্লেঞ্জটার। রিকোয়ার্ড ফ্লেঞ্জ এরিয়া AF কে আমরা এখন কিভাবে বের করব? এই যে MN যেই মোমেন্টটা আমরা পেয়েছি, মিনিমাম আমাদের কি এই মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে না? আমাদের যে লোড দুইটা লোড কম্বিনেশন আছে সেই লোড কম্বিনেশনের জন্য আমাদের এই লোডটা আছে। এখন আমরা কি এই মোমেন্টের জন্য মেইনলি ডিজাইন করব নাকি এর থেকে একটু বেশি মোমেন্টের জন্য আমরা ডিজাইন করি? নরমালি এর থেকে একটু বেশি মোমেন্ট ধরে আমরা ডিজাইন করি। এজন্য এটাকে মেইনলি একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করা হয়েছে 0.9। এই যে 0.9 ফ্যাক্টরটা দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে? সো 0.9 ফ্যাক্টর দিয়ে ভাগ করে তারপরে মেইনলি হচ্ছে ওরা এখানে যেটা করবে, ভাগ করলে কি ভ্যালুটা কি আরো বেড়ে যাচ্ছে না? দ্যাট মিনস আমরা একটা বড় মোমেন্টের জন্য ক্যালকুলেট করতেছি। সো এখানে সেই জিনিসটাই ক্যালকুলেট করা হয়েছে। এখন আমরা হচ্ছে এই ইকুয়েশনটা কোথা থেকে পাইছি সেই জিনিসটা একটু খেয়াল করি। এই ইকুয়েশনটাও আমাদের যে এখানে এই যে এস্টিমেট দ্য ফ্ল্যাঞ্জ সাইজ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপে এখান থেকে আমরা পেয়েছি MN ডিভাইড বাই HFY মাইনাস AW/6। আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করি
AW বলতে আসলে কি বোঝাচ্ছে? AW বলতে বোঝাচ্ছে এই যে আমাদের যে ওয়েব পোরশনটা ছিল, ওয়েব পোরশনের এরিয়া। W ফর ওয়েব। দ্যাট মিনস ওয়েব পোরশনের এরিয়া। ওয়েব পোরশনে আমরা হাইট জানি h62, ওয়েব পোরশনের থিকনেস জানি। এই যে আমরা ওয়েব পোরশনে যে থিকনেসটা পেয়েছি সেটা দিয়ে আমরা গুণ করে ওয়েব পোরশনের এরিয়া পেয়ে গেছি। ঠিক আছে? সেটাকে 6 দিয়ে ভাগ করা হয়েছে। একইভাবে এই যে আমাদের কতটুকু ফ্লেঞ্জ এরিয়া হইতে হবে সেই জিনিসটা আমরা পেয়ে গেছি। কারো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? না স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা ফ্লেঞ্জের এরিয়া জানি। আমরা ফ্লেঞ্জের জন্য এখন কি জানি দেখেন তো? আমরা এই ফ্লেঞ্জের এই থিকনেসটা জানি না? ফ্লেঞ্জের এরিয়াটা জানি আর থিকনেস জানি। তাহলে আমি কি বলতে পারি না এই ফ্লেঞ্জটা কতটুকু পর্যন্ত হইতে হবে এই ডিসট্যান্সটা? বের করতে পারবো? পসিবল বলেন তো বের করা? আমি 1.5 ইঞ্চি থিকনেস ফ্লেঞ্জের জানি। আমার দরকার এই ডিসট্যান্সটা। আর আমি জানি ফ্লেঞ্জের এরিয়া কতটুকু হইতে হবে। এই ডিসট্যান্সটাকে আমি বের করতে পারি কতটুকু হইতে হবে ফ্লেঞ্জটা? সিম্পল। এই ডিসট্যান্সটা আমরা কি জানি? আমরা টোটাল এরিয়াকে যদি আমরা এই যে থিকনেস দিয়ে ভাগ করে দিই তাহলে কি? আমাদের যে ফ্লেঞ্জের যে ওয়াইডটা কতটুকু হইতে হবে? এই যে আমাদের যে ফ্লেঞ্জের যে ওয়াইডটা কতটুকু হইতে হবে সেটা পেয়ে যাচ্ছি। তাই না? জি স্যার। সো আমাদের এই ফ্লেঞ্জের যে থিকনেস TF যেটা আমরা আগে ধরে নিয়েছি 1.5 দিয়ে সেটা দিয়ে ভাগ করে আমরা ফ্লেঞ্জের ওয়াইডটা পেয়ে গেছি। এখন হচ্ছে তাহলে আমরা বাকি যে ট্রাইটা করব ফ্লেঞ্জের জন্য সেটা হচ্ছে এই সেকশনটা আমরা মেইনলি চুজ করব যেটার এই ভ্যালুটা হচ্ছে আচ্ছা এই ভ্যালুটা কত বলেন তো? 1.5 স্যার। এই ভ্যালুটা হচ্ছে 1.5। আচ্ছা 1.5 দ্যাট মিন্স এটা কি আমাদের ফ্লেঞ্জের জন্য কি ছিল? থিকনেস TW তাই না? TF সরি থিকনেস ফর ফ্লেঞ্জ। আর এই 18 এখানে আসছে আমাদের মিনিমাম ওয়াইড আসতে হবে কত? BF কত? 16.2। দ্যাট মিন্স আমরা কিন্তু মিনিমাম 16.2 হইতেই হবে। আমরা কিন্তু দ্যাট মিন্স লোয়ার রাউন্ডিং করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আপার রাউন্ডিং করতে হবে। সো আপার রাউন্ডিং করে ওরা নরমালি হচ্ছে ইভেন ভ্যালুটাই নেওয়া হবে আমাদের। এই ক্ষেত্রে আমরা মেইনলি ইভেন ভ্যালুটা নিব। আপার রাউন্ডিং করে 17 এ যাব না, আমরা যাব 18 এ। ঠিক আছে? এটাকে আমরা ইভেন নিব। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের TF ফ্লেঞ্জের জন্য থিকনেস আর এটা হচ্ছে আমাদের ফ্লেঞ্জের ওয়াইড BF। ঠিক আছে? সো এখন হচ্ছে এরপরে আমরা যেটা ক্যালকুলেট করব যে ওয়েব পোরশনের জন্য যদি আমরা এরিয়া ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা কিভাবে ইয়া করতে পারি? দেখেন আমাদের যে ওয়েব পোরশন কোনটা আর ফ্লেঞ্জ পোরশন কোনটা আমরা একটু আগে জানি। এটা হচ্ছে আমাদের ওয়েব পোরশন, তাই না? ওয়েব পোরশনের হাইট কতটুকু আমরা জানি কত বলেন তো? 62। সেটাকে আমরা যদি ওয়েবের যে থিকনেসটা থাকবে সেই থিকনেস দিয়ে যদি গুণ করি তাহলে কি ওয়েব পোরশনের এরিয়া বের হয়ে যাবে না? থিকনেসটা কত ছিল? 5/16। 5/16 কেন? এই যে আমরা যেটা দিয়ে ধরে দেখেছিলাম যে স্প্যান্ডারের জন্য এটা ওকে। দ্যাট মিন্স এইটাই হচ্ছে আমাদের যে থিকনেস তাহলে 5/16। সেই 5/16 দিয়ে গুণ করে আমাদের ওয়েব পোরশনের এরিয়া বের করেছে। একইভাবে ফ্লেঞ্জের জন্য দেখেন ফ্লেঞ্জের এটা হচ্ছে BF আর এটা হচ্ছে TF থিকনেস। সো এই দুইটার গুণ করে এই দুইটা গুণ করা হয়েছে। এখানে একটু ভুল আছে সেটা হচ্ছে এই 15 লেখা আছে এটাকে 1.5 আসবে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে এখানে 2 দিয়ে কেন গুণ করা হয়েছে বলেন তো? কারণ কি আমার কি দুইটা ফ্লেঞ্জ ছিল না উপরে একটা নিচে একটা। টোটাল ফ্লেঞ্জ এরিয়ার জন্য এইজন্যই মেইনলি 2 দিয়ে গুণ করা হয়েছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ফ্লেঞ্জ এরিয়া। সো এখন আমি যদি টোটাল এরিয়া বের করতে চাই তাহলে কি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করে দিলে আমি টোটাল কতটুকু সেকশনের যে এরিয়া সেই এরিয়াটা পেয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে? না স্যার। এতটুকু পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের মানে আজকে আর অল্প একটু অংশ পড়াবো আপনাদেরকে। এখন দেখেন আমাদের হচ্ছে যে ওয়েট ক্যালকুলেট করতে হবে। সো আমরা জানি কি? আমরা জানি যে স্ট্রাকচারাল স্টিলের যে সেলফ ওয়েট সেটা হচ্ছে 490 পাউন্ড পার ফিট কিউব। ঠিক আছে? সো আমরা এখানে আবার আরেকটু ভুল আছে। আপনাদের ম্যানুয়ালে কিছু জায়গায় ভুল আছে। এটাকে মাল্টিপ্লাই সাইন হবে। ওরা ইকুয়াল সাইন দিয়েছে। এটা একটু খেয়াল করে রাখবেন। সো আমাদের যে টোটাল যে এরিয়া পেয়েছে 73.38 ইঞ্চি স্কয়ার সেটাকে আমি ইঞ্চি স্কয়ারকে কি দিয়ে ভাগ করব?
144 কোথা থেকে আসছে বলতে পারবেন? ফিট স্কোয়ার 12 হ্যাঁ, স্কোয়ার। হ্যাঁ, দ্যাট মিনস আমি এই ইঞ্চি স্কোয়ারকে ফিট স্কোয়ারে কনভার্ট করতেছি। আচ্ছা, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমরা জানি কি 12 ইঞ্চিতে 1 ফিট না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে যদি আমি উভয় পক্ষে স্কোয়ার করে দিই তাহলে কি আসতেছে এই সাইডে 1 ফিট স্কোয়ার, তাই না? 1 ফিট স্কোয়ার আসতেছে না? আর এই সাইডে কি আসতেছে? 144 ইঞ্চি স্কোয়ার। 144 ইঞ্চি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 144 ইঞ্চি স্কোয়ার সমান 1 ফিট স্কোয়ার। এখন আমি যদি ইঞ্চি থেকে ফিটে নিতে চাই তাহলে যদি আমি 1 ইঞ্চি স্কোয়ার আমি কি জানি? 1 ইঞ্চি স্কোয়ার ইকুয়াল টু 1/144 ফিট স্কোয়ার বলা যায়? জি স্যার। আচ্ছা, সেজন্যই 144 দিয়ে ভাগ করে এই যে এই ভ্যালুটা 73.38 ইঞ্চি স্কোয়ার সেটাকে আমি ফিট স্কোয়ারে কনভার্ট করেছি। আর এই যে এটা তো আমরা জানি সেলফ ওয়েট অফ স্টিল স্ট্রাকচারের জন্য হচ্ছে 490 পাউন্ড পার ফিট কিউব। সো দেখেন এইটার ভ্যালু হচ্ছে পাউন্ড পার ফিট কিউব। আর এটা কি ছিল? এটার ইউনিট ছিল কি? ফিট স্কোয়ার, তাই না? তার মানে আমার কি রেজাল্টে কি আসবে? পাউন্ড পার ফিটে ওয়েটটা, তাই না? জি স্যার। এটুকু বুঝতে পারছি? পাউন্ড পার ফিট। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে একইভাবে এখন হচ্ছে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? দেখেন এটা হচ্ছে আমাদের, এখন আপনারা বলতে পারেন এখানে তো একবার মোমেন্ট ক্যালকুলেট করলামই, এখন আবার কি জন্য মোমেন্ট করব? এখানে যে মোমেন্টটা ক্যালকুলেট করেছি সেখানে কিন্তু আমরা যে স্টিল স্ট্রাকচারটা দিচ্ছি সেই স্টিল স্ট্রাকচারে কিন্তু কোনো সেলফ ওয়েট ক্যালকুলেট করি নাই। এখন কিন্তু এই সেলফ ওয়েট সহ মোমেন্টটা কতটুকু আসবে সেই জিনিসটা ক্যালকুলেট করব। দ্যাট মিনস আমাদের যে লোড কম্বিনেশন গুলো ছিল সেই লোড কম্বিনেশনের জন্য যেই মোমেন্টটা হচ্ছে সেটার সাথে যদি যোগ দেই সেলফ ওয়েটের পোরশনটুকু তাহলে কিন্তু পেয়ে যাব কি টোটাল মোমেন্ট, তাই না? সো দ্যাট মিনস এখন আমরা হচ্ছে এই দেখেন এই যে এই 4614 টা কোথা থেকে আসছে? এই যে আমাদের এখানে যে মোমেন্টটা ক্যালকুলেট করেছি যেটা স্টিল পোরশনের সেলফ ওয়েট ছাড়া সেই 4614 সেই ভ্যালুটা নিয়েছি সেটার সাথে যোগ করে দিচ্ছি আমাদের যে স্টিল স্ট্রাকচারটা নিয়েছি যে প্লেট গার্ডার, এই প্লেট গার্ডারের এরিয়া বের করে সেটার জন্য কতটুকু ওয়েট সেটার জন্য আমরা মেইনলি সেলফ ওয়েটের জন্য মোমেন্টটা বের করব। দ্যাট মিনস এই মোমেন্টটা কি আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য দ্যাট মিনস WL²/8 ফর্মুলা বের করব, তাই না? আর 1.2 দিয়ে আমরা জানি কি আমরা হচ্ছে সবসময় ফ্যাক্টর করি, তাই না? 1.2 হচ্ছে ডেড লোডের জন্য আর সেলফ ওয়েট যেহেতু ডেড লোড সেজন্য 1.2 দিয়ে ফ্যাক্টরাইজেশন করা হয়েছে। আর এই যে 0.25 কেন ইউজ করা হয়েছে? কারণ হচ্ছে আমাদের মেইন অ্যান্সারটা নেওয়া হচ্ছে কিপে। সো আমাদের এখানে ছিল পাউন্ডে, এই পাউন্ড থেকে কিপে নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে ভাগ করে 0.250 নেওয়া হয়েছে। ঠিক আছে? সো আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এখানে মোমেন্ট ক্যালকুলেশন করা পর্যন্ত কি আর কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আপনারা করে ফেলবেন। এরপরে দেখেন আমরা তাহলে আমাদের এই যে সেকশনটা নিয়েছি সেই সেকশনে আমরা কি কি জিনিসের ভ্যালু বের করেছি বলেন তো? এই যে ওয়েব পোরশনটুকুর থিকনেস আমরা জেনেছি, ওয়েব পোরশনটুকুর হাইট কতটুকু সেটা জেনেছি, আর টোটাল হাইট কতটুকু এটা তো আমরা জানি। আর হচ্ছে আমাদের কি এই যে ফ্লেঞ্জ সেকশনের থিকনেস কত আর ফ্লেঞ্জ সেকশনের ওয়াইড কতটুকু ছিল সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। সো এখন হচ্ছে আমাদের হচ্ছে এসএফডি বিএমডি ড্র করতে হবে। সো আমরা এখানে যেটা করব দেখেন আমরা এখানে এসএফডি বিএমডি ড্র করার জন্য আমরা এই ফিগারটা আঁকবো। ফিগারটা আঁকার পরে প্রথমে হচ্ছে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করি। আচ্ছা, আগে আপনাদের কনসেন্ট্রেট লোড দেখিয়ে দিই। কনসেন্ট্রেট লোড আমরা এর আগেই ক্যালকুলেট করে আসছি 186.4। দ্যাট মিনস কনসেন্ট্রেট লোড সেমই থাকতেছে 186.4। এই যে 186.4 কি ঠিক আছে এট দ্য মিড পয়েন্ট। এরপরে হচ্ছে আমাদের যে আমাদের হচ্ছে এরপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। দেখেন আমরা এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কত পেয়েছি? 4.04, তাই না? কিন্তু এখানে যখন আমরা এসএফডি বিএমডি আঁকতেছি তখন 4.34 আসতেছে কেন বলেন তো? আরেকবার একটু বললে ভালো তো স্যার। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে এসএফডি বিএমডি আঁকবো। দ্যাট মিনস আমাদের টোটাল লোডের জন্য এসএফডি বিএমডি। কনসেন্ট্রেট লোড তো কনসেন্ট্রেট লোড থাকতেছি, কিন্তু আমরা এর আগে যে মানে ফিগারটা ড্র করেছিলাম এই লোড ক্যালকুলেশন করার পরে সেটা কি আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল 4.04।
কিন্তু এখন যখন এসএফডি বিএমডি আঁকবো তখন আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়ে যাচ্ছে 4.34। কেন 4.34 হচ্ছে বলতে পারবেন? কারণ হচ্ছে দেখেন আমরা এইখানে 4.04 যখন নিয়েছি তখন কি আমরা কোনো এই যে স্টিল স্ট্রাকচার যেটা ছিল সেটা কি আমরা সেলফ ওয়েট কাউন্ট ডাউন করেছিলাম? না স্যার। কাউন্ট ডাউন করি নাই। দ্যাট মিনস আমাদের সেলফ ওয়েট এই স্টিল স্ট্রাকচারে সেলফ ওয়েট ছাড়া 4.04, আর এরপরে হচ্ছে আমরা সেলফ ওয়েট কাউন্ট ডাউন করেছি স্টিল স্ট্রাকচারের জন্য কত? 250। দ্যাট মিনস 4.04 এর সাথে আমরা 4.04 এর সাথে এই যে আমরা স্টিলের জন্য যে সেলফ ওয়েটটা নিয়েছি 0.25 সেটা যোগ করে যেই ভ্যালুটা আসবে সেটাই কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে এখানে কাজ করতেছে। এই জন্যই 4.34 আসছে। যদিও এই ভ্যালুটা ভুল আসছে, মেবি 4.29 আসবে, তাই না? জি স্যার 4.29 আসবে। হ্যাঁ 4.29 আসবে। সো বুঝা গেছে এখানে কেন 4.29 আসবে। আচ্ছা, এরপরে এসএফডি বিএমডি আমার মনে হয় না এটা ডেসক্রাইব করা দরকার আছে। এটা তো আপনারা সবাই পারবেন না আঁকতে। জি স্যার। জি স্যার এটা পারবো স্যার। আচ্ছা, আর এখন দেখেন বিএমডি এর জন্য 4749 টিপ পার ফিট এই ভ্যালুটা আমরা কিভাবে পাইছি? বিএমডি এর জন্য ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু কিন্তু আমরা এখানেই ক্যালকুলেট করছি, তাই না? এখানে কিন্তু এই যে আমরা কিন্তু যে সেলফ ওয়েট স্টিলের সেটা সহই কিন্তু কাউন্ট ডাউন করে নিয়েছি ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা, এই যে এটাই, তাই না? সো এই এসএফডি আর বিএমডি পর্যন্ত আপনারা ড্র করবেন। এতটুকুই আজকে আমরা পড়াইছি, এর বেশি আর আগাবো না। এখন আপনারা বলেন কারো কি কোথাও কোনো সমস্যা আছে আমি যতটুকু পর্যন্ত পড়াইছি? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার আপাতত নেই স্যার। আচ্ছা, ক্যালকুলেশন কিভাবে কি করতে হবে সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, সো যদি বুঝে থাকে আজকের পার্টটা কিন্তু খুবই সহজ, একদম সিম্পল। সো আমি আমি আর কি পার্সোনালি যেটা যাচ্ছিলাম, তো তাহলে আপনারা যেটা করবেন তা আপনাদেরকে হচ্ছে ক্লাসরুমে পোস্ট দিয়ে দেওয়া হবে যে আপনাদের আইডি অনুসারে এই ভ্যালুগুলা চেঞ্জ হবে। এই ভ্যালুটা কি কি চেঞ্জ হবে আমরা একটু দেখে নেই আপনাদের আইডি অনুসারে। আপনাদের আইডি অনুসারে এই যে এখানকার 20 ফিট এই ভ্যালুটা চেঞ্জ হবে, এই 20 ফিট, আর হচ্ছে এই 60 ফিট, আর হচ্ছে এই যে কনসেন্ট্রেটেড লোড এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, আর বাকি জিনিসগুলো অলমোস্ট সেম থাকবে, ঠিক আছে? সো সেই জিনিসটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে একটা পিডিএফ ফোল্ডার দিয়ে দিব, সেটা দেখে আপনারা মেইনলি ডিজাইন করবেন। আচ্ছা, সো আপনাদের এই ছবিটা রিপোর্টে দেওয়া লাগবে না, আপনারা এই ছবিটা অবশ্যই দিবেন, ঠিক আছে? 3.10 দিবেন, আর হচ্ছে এখান থেকে এই ছবিটা, এইটা, 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 আর এখানে এই তিনটা ফিগার, এই যে মানে হচ্ছে এই মেইন ফিগারটা লোড কম্বিনেশন সহ আর এসএফডি আর বিএমডি এই তিনটা ফিগার যাতে একই পেজে থাকে, এই তিনটা ফিগার যাতে ডিফারেন্ট পেজে যাতে না হয়, এই জিনিসটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? সো আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়াইলাম, এর বেশি আর আগালাম না। আজকের পড়াতে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন এখনই। সমস্যা আছে কারো কোথাও? না স্যার। আচ্ছা, তাহলে আমি একটু শেয়ারিংটা অফ করি আপনাদের।